নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলিতে সকলকে স্বাগত। আজকে যে গল্পটি আপনাদের কাছে পরিবেশন করব সেটি হচ্ছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস নববিধান। গল্পটা আজকে পাঠ করব প্রথম পর্ব। চুপচাপ কানে হেডফোন দিয়ে শুনতে থাকুন আজকের গল্প। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুনে নিই আজকের গল্প। এই আখ্যায়িকার নায়ক শ্রীযুক্ত শৈলেশ্বর ঘোষাল পত্নী বিয়োগান্তে পুনশ্চ সংসার পাতিবার সূচনাতেই যদি না বন্ধু মহলে একটু বিশেষ রকমের চক্ষু লজ্জায় পড়িয়া যাইতেন, তো এই ছোট্ট গল্পের রূপ এবং রং বদলাইয়া যে কোথায় গিয়া দাঁড়াইত তাহা আন্দাজ করাও শক্ত। সুতরাং ভূমিকায় সেই বিবরণটুকু বলা আবশ্যক। শৈলেশ্বর কলকাতার একটা নামজাদা কলেজের দর্শনের অধ্যাপক। বিলেতি ডিগ্রি আছে, বেতন 800, বয়স 32। মাস 5 পূর্বে বছর 9 একটি ছেলে রাখিয়া স্ত্রী মারা গিয়াছে। পুরুষানুক্রমে কলকাতার পটলডাঙ্গায় বাস। বাড়ির মধ্যে ওই ছেলেটি ছাড়া বেয়ারা, বাবুর্চি, সহিস, কোচম্যান প্রভৃতিতে প্রায় 7-8 জন চাকর। ধরিতে গেলে সংসারটা একরকম এইসব চাকরদের লইয়াই। প্রথমে বিবাহ করিবার আর ইচ্ছাই ছিল না, ইহা স্বাভাবিক। এখন ইচ্ছা হইয়াছে, ইহাতেও নতুনত্ব নাই। সম্প্রতি জানা গিয়াছে ভবানীপুরের ভূপেন বাড়ুজ্যের মেজ মেয়ে ম্যাট্রিকুলেশন পাশ করিয়াছে এবং সে দেখিতে ভালো। এইরূপ কৌতূহল সম্পূর্ণ বিশেষত্বহীন। তথাপি সেদিন সন্ধ্যাকালে শৈলেশ্বরেরই বৈঠকখানায় চায়ের বৈঠকে এই আলোচনায় উঠিয়া পড়িল। তাহার বন্ধু সমাজের ঠিক ভিতরে নাই হইয়াও একজন অল্প বেতনের স্কুল পণ্ডিত ছিল। চা রসের পিপাসাটা তাহার কোনো বড় বেতনের প্রফেসরের চেয়েই কম ছিল না। পাগলাটে গোছের বলিয়া প্রফেসররা তাহাকে দিগ্গজ বলিয়া ডাকিতেন। সে হিসাব করিয়াও কথা বলিত না, তাহার দায়িত্বও গ্রহণ করিত না। দিগ্গজ নিজে ইংরাজি জানিত না। মেয়ে মানুষে এক্সামিন পাশ করিয়াছে শুনিলে রাগে তাহার সর্বাঙ্গ জ্বলিয়া যাইত। ভূপেনবাবুর কন্যার প্রসঙ্গে সে হঠাৎ বলিয়া উঠিল, একটা বউকে তাড়ালেন, একটা বউকে খেলেন, আবার বিয়ে? সংসার করতেই যদি হয় তো উমেশ ভট্টাচার্যের মেয়ে দোষটা করল কি শুনি? ঘর করতে হয় তো তাকে নিয়ে ঘর করুন। ভদ্রলোকেরা কেহই কিছু জানিতেন না। তাহারা আশ্চর্য হইয়া গেলেন। দিগ্গজ কহিল, সে বেচারার দিকে ভগবান যদি মুখ তুলে চাইলেন তো তাকেই বাড়িতে আনুন, আবার একটা বিয়ে করবেন না। ম্যাট্রিকুলেশন পাশ হয়ে তো সব হবে। রাগে তাহার 2 চক্ষু রাঙা হইয়া উঠিল। শৈলেশ্বর নিজেও কোনো মতে ক্রোধ দমন করিয়া কহিলেন, আরে সে যে পাগল দিগ্গজ। কেহ কাহাকে পাগল বলিলে দিগ্গজের আর হুঁশ থাকিত না। সে খেপিয়া উঠিয়া কহিল, পাগল? পাগল তো সব্বাই। আমাকেও লোকে পাগল বলে, তাই বলে কি আমি পাগল? সকলেই উচ্চ হাস্য করিয়া উঠিলেন, কিন্তু তাই বলিয়া ব্যাপারটা চাপা পড়িল না। হাসি থামিলে শৈলেশ লজ্জিত মুখে ঘটনাটা বিবৃত করিয়া কহিল, আমার জীবনে সে একটা অত্যন্ত আনফর্চুনেট ব্যাপার। বিলাতে যাবার আগেই আমার বিয়ে হয়, কিন্তু শ্বশুরের সঙ্গে বাবার কি একটা নিয়ে ভয়ানক বিবাদ হয়ে যায়। তাছাড়া মাথা খারাপ বলে বাবা তাকে বাড়িতে রাখতেও পারেননি। ইংল্যান্ড থেকে ফিরে এসে আমি আর দেখিনি। এই বলিয়া শৈলেশ জোর করিয়া একটু হাসির চেষ্টা করিয়া কহিল, ওহে দিগ্গজ, বুদ্ধিমান, তা না হলে কি তারা একবার পাঠাবার চেষ্টাও করতেন না? চায়ের মজলিসে গড় হাজির তো কখনো দেখলুম না, কিন্তু তিনি সত্যি সত্যি এলে এ আশা আর করো না। গঙ্গাজল আর গোবর ছড়ার সঙ্গে তোমাদের সকলকে ঝেঁটিয়ে সাফ করে তবে ছাড়বেন। এই নোটিশ আমি তোমাদের আগে থেকেই দিয়ে রাখলুম। দিগ্গজ জোর করিয়া বলিল, কক্ষণো না।
কিন্তু এই কথায় আর কেহ যোগ দিলেন না। ইহার পরে সাধারণ গোছের দু চারিটি কথাবার্তার পরে রাত্রি হইতেছে বলিয়া সকলে গাত্রোত্থান করিলেন। প্রায় এমনি সময়ই প্রত্যহ সভা ভঙ্গ হয়, হইলেও তাই। কিন্তু আজ কেমন একটা বিষণ্ণ ম্লান ছায়া সকলের মুখের পরেই চাপিয়া রহিল। সে যেন আজ আর ঘুচিতে চাহিল না। বন্ধুরা যে তাহার তৃতীয়বার দ্বার পরিগ্রহের প্রস্তাব অনুমোদন করিলেন না, বরং নিঃশব্দে তিরস্কৃত করিয়া গেলেন, শৈলেশ তাহা বুঝিল। একদিকে যেমন তাহার বিরক্তি সীমা রহিল না, অপরদিকে তেমনি লজ্জারও অবধি রহিল না। তাহার মুখ দেখানো যেন ভার হইয়া উঠিল। শৈলেশের 28 বৎসর বয়সে প্রথম বিবাহ হয়। তাহার স্ত্রী উষার বয়স তখন মাত্র 11। মেয়েটি দেখতে ভালো বলিয়াই কালীপদবাবু অল্প মূল্যে ছেলে বেচিতে রাজি হইয়াছিলেন। তথাপি ওই দেনা পাওনা লইয়াই শৈলেশ বিলাত চলিয়া গেলে দুই বৈবাহিকে তুমুল মনোমালিন্য ঘটে। শ্বশুর বধূকে এক প্রকার জোর করিয়াই বাপের বাড়ি পাঠাইয়া দেন। সুতরাং পুত্র দেশে ফিরিয়া আসিলে নিজে যাচিয়া আর বউ আনাইতে পারিলেন না, ইচ্ছাও তাহার ছিল না। ওদিকে উমেশ তর্কালঙ্কর অতিশয় অভিমানী প্রকৃতির লোক ছিলেন। অযাচিত কোনো মতেই ব্রাহ্মণ নিজের ও কন্যার সম্মান বিসর্জন দিয়া মেয়েকে শ্বশুরালয়ে পাঠাইতে সম্মত হইলেন না। শৈলেশ প্রবাসে থাকিতেই এই সকল ব্যাপারের কিছু কিছু শুনিয়াছিল, ভাবিয়াছিল বাড়ি গেলেই সমস্ত ঠিক হইয়া যাইবে। কিন্তু বছর চারেক পরে যখন যথার্থই বাড়ি ফিরিল, তখন তাহার স্বভাব ও প্রকৃতি দুই বদলাইয়া গেছে। অতএব আর একজন বিলাত ফেরতের বিলাতি আদব কায়দা জানা বিদুষী মেহের সহিত যখন বিবাহের সম্ভাবনা হইল, তখন সে চুপ করিয়াই সম্মতি দিল। ইহার পর বহুদিন গত হইয়াছে। শৈলেশের পিতা কালীপদবাবুও মরিয়াছেন। বৃদ্ধ তর্কালঙ্কর স্বর্গারোহণ করিয়াছেন। এতকালের মধ্যে ওই বাড়ির কোনো খবরই যে শৈলেশের কানে যায়নি তাহা নয়। সে ভাইদের সংসারে আছে, জপ তপ পুজো অর্চনা গঙ্গাজল গোবর লইয়া কাটিতেছে। তাহার সুচিতার পাগলামিতে ভাইয়েরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া উঠিয়াছে। ইহার কোনোটাই তাহার শ্রুতি সুখকর নহে। কেবল একটু সান্ত্বনা এই ছিল যে এই প্রকৃতির নারীদের চরিত্রের দোষ বড় কেহ দেয় না। দিলে শৈলাসের কতখানি লাগিত বলা কঠিন। কিন্তু এই দুর্নামের আভাস মাত্রেও কোনো সূত্রে আজও তাহাকে শুনিতে হয় নাই। শৈলেশ ভাবিতে লাগিল, ভূপেনবাবুর শিক্ষিতা কন্যার আশা সম্প্রতি পরিত্যাগ না করিলেই নয়। কিন্তু পল্লী অঞ্চল হইতে আনিয়া একজন 25-26 বছরের কুশিক্ষিতা রমণীর প্রতি গৃহিণীপনার ভার দিলে তাহার এতদিনের ঘর সংসারে যে দক্ষযোগ্য বাঁধিবে তাহাতে সংশয় মাত্র নাই। বিশেষত সোমেন, তাহার জননী যে তাহার সমস্ত দুর্ভাগ্যের মূল, এই কথা স্মরণ করিয়া তাহার একমাত্র পুত্রকে যে কীরূপে বিদ্বেষের চোখে দেখিবে তাহা মনে করিতেই মন তাহার শঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল। তাহার ভগিনীর বাড়ি শ্যামবাজারে। বিভা ব্যারিস্টারের স্ত্রী, সেখানে ছেলে থাকিবে ভালো, কিন্তু ইহা তো চিরকালের ব্যবস্থা হইতে পারে না। দিগ্গজ পণ্ডিতকে তাহার যেন চড়াইতে ইচ্ছা করিতে লাগিল। লোকটাকে অনেক দিন সে অনেক চা ও বিস্কুট খাইয়াছে, কিন্তু এমনি করিয়া তার শোধ দিল সেটা। শৈলেশ আসলে লোক মন্দ ছিল না, কিন্তু সে অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ। তাই সত্যিকারের লজ্জার চেয়ে চক্ষু লজ্জাই তাহার প্রবল ছিল। বিদ্যাভিমানের সঙ্গে আরও একটা বড় অভিমান তাহার এই ছিল যে সে জ্ঞানত কাহারও প্রতি লেশমাত্র অন্যায় বা অবিচার করিতে পারে না। বন্ধুরাও মুখে না বলিলেও মনে মনে যে তাহাকে এই ব্যাপারে অত্যন্ত অপরাধী করিয়া রাখিবে, ইহা বুঝিতে বাকি ছিল না। এই অখ্যাতি সহ্য করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠেছিল। সারা রাত্রি চিন্তা করিয়া ভোর নাগাদ তাহার মাথায় সহসা অত্যন্ত সহজ বুদ্ধির উদয় হইল। তাহাকে আনিতে পাঠাইলে তো সকল সমস্যার সমাধান হয়। প্রথমত সে আসিবে না, যদি বা আসে
মৃত্যুর সংসার হইতে সে দুদিনই আপনি পালাইবে, তখন কেহই আর তাহাকে দোষ দিতে পারিবে না। এই 2-5 দিন সৌমেনকে তাহার পিসির বাড়িতে পাঠাইয়া দিয়া নিজে অন্যত্র কোথাও গা ঢাকা দিয়া থাকিলেই হইল। এত সোজা কথা কেন যে তাহার এতক্ষণ মনে হয়নি, ইহা ভাবিয়া সে আশ্চর্য হইয়া গেল। এটাই ঠিক রাস্তা। কলেজ হইতে সে 7 দিনের ছুটি লইল। এলাহাবাদে একজন বাল্য বন্ধু ছিলেন, নিজের যাওয়ার কথা তাহাকে তার করিয়া দিল এবং বিভাকে চিঠি লিখিয়া দিল যে সে নন্দীপুর হইতে উষাকে আনিতে পাঠাইতেছে। যদি আসে তো সে যেন আসিয়া সৌমেনকে শ্যামবাজারে লইয়া যায়। এলাহাবাদ হইতে ফিরিতে তাহার দিন 7 বিলম্ব হইবে। শৈলেশের এক অনুগত মামাতো ভাই ছিল, সে মেসে থাকিয়া সদাগরি অফিসে চাকরি করত। তাহাকে ডাকিয়া আনিয়া বলিল, ভূত, তোকে কাল একবার নন্দীপুরে গিয়ে তোর বৌদিদিকে আনতে হবে। ভূতনাথ বিস্মিত হইয়া কহিল, বৌদিটা আবার কে? তুই তো বরযাত্রী গিয়েছিলি, তোর মনে নেই? উমেশ ভট্টাচার্যের বাড়ি। মনে খুব আছে, কিন্তু কারুকে চিনি নে। তিনি আসবেন কেন আমার সঙ্গে? শৈলেশ কহিল, না আসে নাই হেলো, তোর কি? সঙ্গে বেহারা আর ঝি যাবে, আসবে না বললেই ফিরে আসবি। ভূত আশ্চর্য হইয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা যাব, কিন্তু মারধর না করে। শৈলেশ তাহার হাতে খরচপত্র এবং একটা চাবি দিয়া কহিল, আজ রাত্রের ট্রেনে এলাহাবাদে যাচ্ছি, 7 দিন পরে ফিরব। যদি আসে এই চাবিটা দিয়ে ওই আলমারিটা দেখিয়ে দিবি। সংসার খরচের টাকা রইল, পুরো 1 মাস চলা চাই। ভূতনাথ রাজি হইয়া কহিল, আচ্ছা, কিন্তু হঠাৎ তোমার এই খেয়াল হলো কেন মেজদা? খাল খুঁড়ে কুমির আনছো না তো? শৈলেশ চিন্তিত মুখে খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আসবে না নিশ্চয়, কিন্তু লোক তো ধর্ম তো, একটা কিছু করা চাই। শ্যামবাজার একটা খবর দিস, সৌমেনকে যেন নিয়ে যায়। রাতের পাঞ্জাব মেলে শৈলেশ্বর এলাহাবাদ চলিয়া। দিন কয়েক পরে একদিন দুপুরবেলা বাটি সদর দরজায় আসিয়া একখানা মোটর থামিল এবং মিনিট 2 পরই একটি 22-23 বছরের মহিলা প্রবেশ করিয়া বসিবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। মেঝে কার্পেটে বসিয়া সৌমেন্দ্র একখানা বস্ত্র বাঁধানো অ্যালবাম হইতে তাহার নতুন মাকে ছবি দেখাইতেছিল। সেই মহা আনন্দে পরিচয় করাইয়া দিয়া বলিল, মা, পিসিমা। উষিয়া উঠিয়া দাঁড়াইল। পরনে নিতান্ত সাদাসিধা একখানা রাঙা পেড়ে শাড়ি, হাতে এবং গলায় সামান্য 2-1খানা গহনা, কিন্তু তাহার রূপ দেখিয়া বিভা অবাক হইল। প্রথমে উষাই কথা কহিল, একটু হাসিয়া ছেলেকে বলিল, পিসিমাকে প্রণাম করলে না বাবা? সৌমেনের এই শিক্ষা বোধ করি নতুন। সে তাড়াতাড়ি হেঁট হইয়া পিসিমার পায়ের বুট ছুঁইয়া কোনো মতে কাজ সারিল। উষা কহিল, দাঁড়িয়ে রইলে কেন ঠাকুরজি, বসো। বিভা জিজ্ঞাসা করিল, আপনি কবে এলেন? উষা বলিল, সোমবারে এসেছি, আজ বুধবার, তাহলে 3 দিন হলো। কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে কেন ভাই, বসো। বিভা ভাব করতে আসে নাই, বাড়ি হইতেই মনটাকে সে তিক্ত করিয়া আসিয়াছিল। কহিল, বসবার সময় নেই আমার, ঢের কাজ। সৌমেনকে আমি নিতে এসেছি। কিন্তু এই রুক্ষতার জবাব উষা হাসি মুখে দিল। কহিল, আমি একলা কী করে থাকবো ভাই? সেখানে বয়েদের সব ছেলেপুলি আমার হাতে মানুষ, কেউ একজন কাছে না থাকলে তো আমি বাঁচি নে ঠাকুরজি। এই বলিয়া সে পুনরায় হাসিল। এই হাসির উত্তর বিভা কটু কণ্ঠেই দিল। ছেলেটিকে ডাকিয়া কহিল, তোমার বাবা বলেছেন আমার ওখানে গিয়ে থাকতে। আমার নষ্ট করবার মতো সময় নেই সৌমেন, যাও তো, শিগগির কাপড় পরে নাও, আমাকে আবার একবার নিউ মার্কেট ঘুরে যেতে হবে। দুজনের মাঝখানে পড়িয়া সে যেন ম্লান মুখে ভয়ে ভয়ে বলিল, মা যে যেতে বারণ করছেন পিসিমা। তাহার বিপদ দেখিয়া উষা তাড়াতাড়ি বলিল, তোমাকে যেতে আমি বারণ করছি না বাবা, আমি শুধু এই বলছি যে তুমি চলে গেলে একলা বাড়িতে আমার বড় কষ্ট হবে। ছেলেটি মুখে ইহার জবাব কিছু দিল না, কেবল অত্যন্ত কাছে ঘেঁষিয়া আসিয়া বিমাতার আঁচল ধরিয়া দাঁড়াইল। তাহার চুলের মধ্যে দিয়া আঙুল বুলাইতে বুলাইতে উষা হাসিয়া কহিল, ও যেতে চায় না ঠাকুরজি, লজ্জায়
ক্রোধে বিভার মুখ কালো হইয়া উঠিল এবং অতি সভ্য সমাজের সহস্র উচ্চাঙ্গের শিক্ষা সত্ত্বেও সে আপনাকে সংবরণ করিতে পারিল না। কহিল, ওর কিন্তু যাওয়াই উচিত, এবং আমার বিশ্বাস আপনি অন্যায় প্রশ্রয় না দিলে ও বাপের আজ্ঞা পালন করত। উষার ঠোঁটের কোণ দুটো শুধু একটুখানি কঠিন হইল, আর তাহার মুখের চেহারায় কোনো ব্যতিক্রম লক্ষিত হইল না। কহিল, আমরা বুড়ো মানুষই নিজের উচিত ঠিক করে উঠতে পারি নে ভাই। সৌমেন তো ছেলে মানুষ, ও বোঝেই বা কতটুকু। আর অন্যায় প্রশ্রয়ের কথাই যদি তুললে ঠাকুরজি, আমি অনেক ছেলে মানুষ করেছি, এসব আমি সামলাতে জানি, তোমাদের দুশ্চিন্তার কারণ নেই। বিভা কঠোর হইয়া কহিল, দাদাকে তাহলে চিঠি লিখে দেব? উষা কহিল, দিও, লিখে দিও যে তার এলাহাবাদের হুকুমের চেয়ে আমার কলকাতার হুকুমটাই আমি বড় মনে করি। কিন্তু দেখো ভাই বিভা, আমি তোমার সম্পর্কে এবং বয়সে দুই বড়, এই নিয়ে আমার উপরে তুমি অভিমান করতে পারো না। এই বলিয়া সে পুনরায় একটুখানি হাসিয়া কহিল, আজ তুমি রাগ করে একবার বসলে না পর্যন্ত, কিন্তু আর একদিন তুমি নিজের ইচ্ছায় বৌদির কাছে এসে বসবে, এ কথাও আজ তোমাকে বলে রাখলুম। বিভা এ কথার কোনো উত্তর দিল না, কহিল, আজ আমার সময় নেই, নমস্কার। এই বলিয়া সে দ্রুত পদে বাহির হইয়া গেল। গাড়িতে বসিয়া হঠাৎ সে ওপরের দিকে চোখ তুলিতেই দেখিতে পাইল বারান্দায় রেলিং ধরিয়া উষা সৌমেনকে লইয়া তাহার প্রতি চাহিয়া মূর্তির মতো স্থির হইয়া দাঁড়াইয়া আছে। 7 দিনের ছুটি, কিন্তু প্রায় সপ্তাহ 2 এলাহাবাদে কাটাইয়া হঠাৎ একদিন দুপুরবেলা শৈলেশ্বর আসিয়া বাটিতে প্রবেশ করিল। সম্মুখে নিচে বারান্দায় বসিয়া সৌমেন কতকগুলি কাঠি, রং বেরঙের কাগজ, আঠা, দড়ি ইত্যাদি লইয়া অতিশয় ব্যস্ত ছিল। পিতার আগমন প্রথমে সে লক্ষ্য করে নাই, কিন্তু দেখিবা মাত্র সংবর্ধনা করিল এবং লজ্জিত আড়ষ্টভাবে পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিল। গুরুজনদিগকে প্রণাম করার ব্যাপারে এখনও সে পটুত্ব লাভ করে নাই, তাহার মুখ দেখিয়াই তাহা বোঝা গেল। খুব মন্দ না লাগিলেও শৈলেশ বিস্মিত হইল, কিন্তু ওই কাগজ, কাঠি, আঠা প্রভৃতির প্রতি দৃষ্টি পড়িতেই বলিয়া উঠিল, ওসব তোমার কি হচ্ছে সোমেন? সৌমেন রহস্যটা এক কথায় ফাঁস করিল না, বলিল, তুমি বলো তো বাবা, এটা কি? বাবা বলিলেন, আমি কি করে জানব? ছেলে হাততালি দিয়া মহা আনন্দ কহিল, আকাশ প্রদীপ। আকাশ প্রদীপ? আকাশ প্রদীপ কি হবে? ইহার অদ্ভুত বিবরণ সোমেন আজ সকালেই শিখিয়াছে। কহিল, আজ সংক্রান্তি, আর সন্ধ্যাবেলায় ওই উঁচুতে বাঁশ বেঁধে টাঙাতে হবে বাবা। মা বলেন, আমার ঠাকুরদারা যারা স্বর্গে আছেন তাদের আলো দেখাতে হয়, তারা আশীর্বাদ করেন। শৈলেশের মেজাজ গরম হইয়াই ছিল, টান মারিয়া পা দিয়া সমস্ত ফেলিয়া ধমক দিয়া কহিল, আশীর্বাদ করেন? যত সমস্ত কুসংস্কার, যা পর্গে যা বলছি। তাহার এত স্বাদের আকাশ প্রদীপ ছত্রাকার হইয়া পড়ায় সৌমেন কাঁদো কাঁদো হইয়া উঠিল। ওপরে কোথা হইতে অত্যন্ত মিষ্ট কণ্ঠে ডাক আসিল, বাবা সোমেন, কাল বাজার থেকে আমি আরও ভালো একটা আকাশ প্রদীপ তোমাকে কিনে আনিয়ে দেব, তুমি আমার কাছে এসো। সৌমেন চোখ মুছিতে মুছিতে ওপরে চলিয়া গেল। শৈলেশ কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া গম্ভীর বিরক্ত মুখে তাহার পরিবার ঘরে গিয়া প্রবেশ করিল। পরক্ষণেই ছোট্ট ঘণ্টার শব্দ হইল, টুনটুন টুনটুন। কেহ সাড়া দিল না। আব্দুল আসিল না। গিরিধারীর পরিবর্তে বাঙালির চাকর গোকুল গিয়া পর্দার ফাঁক দিয়ে মুখ বাড়াইয়া কহিল, আজ্ঞে। শৈলেশ ভয়ানক ধমক দিয়া উঠিল, আজ্ঞে, বেটারা মরেছিস? গোকুল বলিল, আজ্ঞে না। আব্দুল কই? গোকুল কহিল, মা তাকে ছুটি দিয়েছেন, সে বাড়ি গেছে। ছুটি দিয়েছেন? বাড়ি গেছে? গিরিধারী কোথায় গেল? গোকুল জানাইল, সেও ছুটি পাইয়া দেশে চলিয়া গেছে। শৈলেশ স্তম্ভিত হইয়া কহিল, বাড়িতে কি লোকজন কেউ আর নেই নাকি? গোকুল ঘাড় নাড়িয়া বলিল, আছে, আর সবাই আছে। তাই বা আছে কেন? দূর হ। শৈলেশ্বর নিজেই তখন জুতো খুলিল, কোট খুলিয়া টেবিলের ওপরে জড়ো করিয়া রাখিল। আল্লা হইতে কাপড় লইয়া ট্রাউজার খুলিয়া দূরের একটা চেয়ার লক্ষ্য করিয়া ছুঁড়িয়া ফেলিতে সেটা নিচেই পড়িয়া
লোটাইতে লাগিল। নেকটাই কলার প্রভৃতি যেখানে সেখানে ফেলিয়া দিয়া নিজের চৌকিতে গিয়া বসিতেই ঠিক সম্মুখে টেবিলের ওপর ছোট্ট একটা খাতা তাহার চোখে পড়িল। মলাটে লেখা সংসার খরচের হিসাব। খুলিয়া দেখিল মেইলি অক্ষরের চমৎকার স্পষ্ট লেখা, দৈনিক খরচের অঙ্ক। মাছ এত, শাক এত, চাল এত, ডাল এত। হঠাৎ দ্বারের পর্দা সরানো শব্দে চকিত হইয়া দেখিল একজন স্ত্রীলোক প্রবেশ করিতেছে। সে আর যেই হোক, দাসী নয়। তাহার চক্ষের পলকে অনুভব করিয়া শৈলেশ হিসেবের খাতার মধ্যে একেবারে মগ্ন হইয়া গেল। যে আসিল সে তাহার পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, তুমি কি এত বেলায় আবার চা খাবে নাকি? কিন্তু তাহলে তো আর ভাত খেতে পারবে না। ভাত খাবো না। না খাও, হাত মুখ ধুয়ে ওপরে চলো। অবলায় স্নান করে আর কাজ নেই, কিন্তু জলখাবার ঠিক করে আমি কুমুদাকে শরবত তৈরি করতে বলে এসেছি। চলো, এখন থাক। ওগো, আমি উষা, বাঘ ভাল্লুক নই। আমার দিকে চোখ তুলে চাইলে কেউ তোমাকে ছিছি করবে না। শৈলেশ কহিল, আমি কি বলেছি তুমি বাঘ ভাল্লুক? তবে অমন করে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার কাজ ছিল। তুমি বিভার সঙ্গে ঝগড়া করলে কেন? উষা কহিল, ও তোমার বানানো কথা। তোমাকে সে কখনো লেখেনি আমি ঝগড়া করেছি। শৈলেশ কহিল, তুমি আব্দুলকে তাড়িয়েছ কেন? কে বলেছে তাড়িয়েছি? সে 1 বছরের মাইনে পায়নি, বাড়ি যাবার জন্য ছটফট করছিল। আমি মাইনে চুকিয়ে দিয়ে তাকে ছুটি দিয়েছি। শৈলেশ বিস্মিত হইয়া কহিল, সমস্ত চুকিয়ে দিয়েছ? তাহলে সে আর আসবে না। গিরিধারী গেল কেন? উষা কহিল, এই তো তোমার ভারী অন্যায়। চাকর বাকরদের মাইনে না দিয়ে আটকে রাখা কেন? তাদের কি বাড়ি ঘর দোর নেই নাকি? আমি তাকে মাইনে দিয়ে ছেড়ে দিয়েছি। শৈলেশ কহিল, বেশ করেছ। এইবার বশিষ্ঠ মুনির আশ্রম বানিয়ে তোলো। সে হিসেবের খাতার উপরে দৃষ্টি রাখিয়াই কথা কহিতেছিল। হঠাৎ একটা বড় অঙ্ক তাহার চোখে পড়িতেই চমকিয়া কহিল, এটা কি? 406 টাকা। উষা উত্তর দিল, ও টাকা মুদির দোকানে দিয়েছি। এখনও বোধ করি 102 আন্দাজ বাকি রইল। বলেছি আসছে মাসে দিয়ে দেব। শৈলেশ অবাক হইয়া বলিল, 600 টাকা মুদির দোকানে বাকি? উষা হাসিয়া কহিল, হবে না? কখনো শোধ করবে না, কখনো হিসেব দেখতে চাইবে না, কাজেই 2 বছর ধরে সেই টাকাটা জমিয়ে তুলেছ। শৈলেশ এতক্ষণে মুখ তুলিয়া চাহিল। বলিল, তুমি কি এই 2 বছরের হিসেব দেখলে নাকি? উষা ঘাড় নাড়িয়া বলিল, নইলে আর উপায় ছিল কি? শৈলেশ চুপ করিয়া বসিয়া রহিল, কিন্তু তাহার মুখের উপরে যে লজ্জার ছায়া পড়িতেছে একথা এই 5 মিনিটের পরিচয়ে উষার চিনিতে বাকি রহিল না। জিজ্ঞাসা করিল, কি ভাবছ বলো তো? শৈলেশ হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভাবছি টাকা যা ছিল সব তো খরচ করে ফেললে, কিন্তু মাইনে পেতে 15-16 দিন বাকি। উষা মাথা নাড়িয়া কহিল, আমি কি ছেলে মানুষ যে হিসেব আমার নেই? 15 দিন কেন, 1 মাসের আগেও আমি তোমার কাছে টাকা চাইতে আসবো না। কিন্তু কি কাণ্ড করে রেখেছো বলো তো? গোয়ালা বলছিল তার প্রায় 150 টাকা পাওনা, দোপা পাবে 50 টাকার ওপর। দর্জির দোকানে যে কত পড়ে আছে সে শুধু তারাই জানে। আমি হিসেব পাঠাতে বলে পাঠিয়েছি। শৈলেশ অত্যন্ত ভয় পাইয়া বলিল, করেছ কি? তারা হয়তো 1000 টাকাই পাওনা বলবে, কিন্তু দেবে কোথা থেকে? উষা নিশ্চিন্ত মুখে কহিল, একেবারে দিতে পারবো তা তো বলিনি, আমি 3-4 মাসে শোধ করব। আর কারো কাছে তো কিছু ধার করে রাখোনি, আমাকে লুকিও না। শৈলেশ তাহার মুখের প্রতি দৃষ্টি স্থির রাখিয়া শেষে আস্তে আস্তে বলিল, গত বছর গ্রীষ্মের ছুটিতে সিমলা যেতে একজনের কাছে হ্যান্ড নোটে 2000 টাকা ধার নিয়েছিলাম। 1 টাকা সুদ পর্যন্ত দিতে পারিনি। উষা গালে হাত দিয়া বলিল, অবাক কাণ্ড। কিন্তু পরক্ষণেই হাসিয়া ফেলিলে বলিল, তুমি দেখছি 1 বছরের আগে আর আমাকে ঋণ মুক্ত হতে দেবে না। কিন্তু আর কিছু নেই তো? শৈলেশ বলিল, বোধ হয় না, সামান্য কিছু থাকতেও পারে, কিন্তু আমি তো ভাবছি এ জন্মে আর শোধ করতে পারবো না। উষা কহিল, তুমি কি সত্যিই কখনো ভাবো? শৈলেশ বলিল, ভাবিনে, কতদিন অর্ধেক রাত্রে ঘুম ভেঙে গিয়ে যেন দম আটকে এসেছে। মাইনেতে কুলোয় না, প্রতি মাসেই টানাটানি হয়। কিন্তু আমাকে তুমি ভুলিও না। যথার্থই কি আশা করো শোধ করতে পারবে? উষার চোখের কোণ সহসা সজল হয়ে আসিল। সে স্বামীকে সে মাত্র অর্ধ ঘণ্টা পূর্বেও চিনিত না বলিলেও অত্যুক্তি হয় না।
তাহারই জন্য হৃদয়ের সত্যকার বেদনা অনুভব করিল, কিন্তু হাসিয়া বলিল, তুমি বেশ মানুষ তো, সংসার করতে ধার হয়েছে, শোধ দিতে হবে না, কিন্তু এই কটা টাকা দিয়ে ফেলতে আমার কদিন লাগবে, সকলের বড় কষ্ট হবে। উষা জোর দিয়া বলিল, কারও না, তোমরা হয়তো টেরও পাবে না কোথাও কোনো পরিবর্তন হয়েছে। শৈলে স্থিরভাবে চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মনে হইতে লাগিল অনেক দিনের মেঘলা আকাশের কোনো একটা ধার দিয়ে যেন তাহার গায়ে রোদ আসিয়া পড়িয়াছে। খাম ও পোস্টকার্ডে বিস্তর চিঠিপত্র জমা হইয়াছিল। সেই সমস্ত পড়িয়া জবাব দিতে, সাময়িক কাগজগুলি একে একে খুলিয়া চোখ বুলাইয়া লইতে, আরও এমনি সব ছোটোখাটো কাজ শেষ করিতে শৈলেশের সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল। তাহার কর্মনিরত একাগ্র মুখের চেহারা বাহির হইতে পর্দার ফাঁক দিয়া দেখিলে এই কর্তব্যনিষ্ঠ ও একান্ত মনঃসংযোগের প্রতি আনাড়ি লোকের মনের মধ্যে অসাধারণ শ্রদ্ধা জন্মাইবার কথা। অধ্যাপকের বিরুদ্ধে শ্রদ্ধার হানি করা এই গল্পের পক্ষে প্রয়োজনীয় নয়। এক্ষেত্রে এইটুকু বলিয়া দিলেই চলিবে যে অধ্যাপক বলিয়াই যে সংসারে ছলনা করার কাজে হঠাৎ কেহ তাহাদিগকে হটাইয়া দিবে, এ আশা দুরাশা। হাতের কাজ সমাপ্ত করিয়া শৈলেশ্বর নিজেই সুইচ টিপিয়া আলো জ্বালাইয়া মস্ত মোটা একটা দর্শনের বই লইয়া পাঠে মনোনিবেশ করিল, যেন তাহার নষ্ট করিবার মুহূর্তের অবসর নেই। অথচ সন্ধ্যার পরে এইরূপ কুকর্ম করিতে পূর্বে তাহাকে কোনোদিন দেখা যাইত না। এইরূপে যখন সে অধ্যয়নে নিমগ্ন, বাহিরে পর্দার আড়াল হইতে কুমুদা ডাকিয়া কহিল, বাবু, মা বলে দিলেন আপনার খাবার দেওয়া হয়েছে, আসুন। শৈলেশ ঘড়ির প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল, এ তো আমার খাবার সময় নয়, এখনও প্রায় 50 মিনিট দেরি। কুমুদা জিজ্ঞাসা করিল, তাহলে তুলে রাখতে বলে দেব? শৈলেশ কহিল, তুলে রাখাই উচিত, আব্দুল না থাকাতেই এই সময়ের গোলযোগ ঘটেছে। দাসী আর কোনো প্রশ্ন না করিয়া চলিয়া যাইতেছিল। শৈলেশ ডাকিয়া বলিল, সমস্ত তোলাতুলি করাও হাঙ্গামা, আচ্ছা বলগে, আমি যাচ্ছি। আজ খাবার ঘরে টেবিল চেয়ারের বন্দোবস্ত নয়। ওপরে আসিয়া দেখিল তাহার শোবার ঘরের সম্মুখে ঢাকা বারান্দায় আসন পাতিয়া অত্যন্ত স্বদেশী প্রথায় স্বদেশী আহারের ব্যবস্থা হইয়াছে। সাবেক দিনের রেকাবি, গ্লাস, বাটি প্রভৃতি মাজা ধোয়া হইয়া বাহির হইয়াছে। থালায় 3 দিক ঘিরিয়া এই সকল পাত্রে নানাবিধ আহার্য থরে থরে সজ্জিত। অদূরে মেঝের ওপর বসিয়া উষা এবং তাহাকে ঘেঁষিয়া বসিয়াছে সোমেন। শৈলেশ আসনে বসিয়া কহিল, তোমাকে তো সঙ্গে খেতে নেই আমি জানি, কিন্তু সোমেন, তাকেও খেতে নেই নাকি? ইহার উত্তর ছেলেই দিল, আমি রোজ মার সঙ্গে খাই বাবা। শৈলেশ আয়োজনের প্রাচুর্যের প্রতি লক্ষ্য করিয়া বলিল, এত সব রাঁধল কে, তুমি নাকি? উষা কহিল, হ্যাঁ। শৈলেশ কহিল, বামুনটাও নেই বোধ হয়? যতদূর মনে আছে তার মাইনে বাকি ছিল না, তাকে কি তাহলে 1 বছরের আগাম দিয়ে বিদায় করলে? উষা মুখের হাসি গোপন করিয়া কহিল, দরকার হলে আগাম মাইনেও চাকরদের দিতে হয়, কেবল বাকি রাখলেই চলে না। কিন্তু সে আছে, তাকে ডেকে দেব নাকি? শৈলেশ তাড়াতাড়ি মাথা নাড়িয়া কহিল, না না থাক, তাকে দেখবার জন্য আমি ঠিক উতলা হয়ে উঠিনি। তাকেও মাঝে মাঝে রাঁধতে দিও, নইলে যা কিছু শিখেছিল সব ভুলে গেলে বেচারার ক্ষতি হবে। আহার করিতে বসিয়া শৈলেশের কত যে ভালো লাগিল তাহা সে নিজেই জানে। মা যখন বাঁচিয়াছিলেন হঠাৎ সেই দিনের কথা মনে পড়িল। পাশের বাটিটা টানিয়া লইয়া কহিল, দিব্যি গন্ধ বেরিয়েছে, গোসাইরা মাংস খায় না, তারা কাঁঠালের তরকারিতে গরম মশলা দিয়ে গাছ পাঁটা বলে খায়। আমার রুচিটা ঠিক অতখানি উচ্চজাতীয় নয়, তাই কাঁঠাল বরঞ্চ আমার সইবে, কিন্তু গাছ পাঁটা সইবে না। উষা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সৌমেন হাসির হেতু বুঝিল না, কিন্তু সে মায়ের কোলের ওপর ঢলিয়া পড়িয়া মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, গাছ পাঁটা কি মা?
প্রত্যুত্তরে উষা ছেলেকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া স্বামীকে শুধু কহিল, আগে খেয়েই দেখো। শৈলেশ এক টুকরো মাংস মুখে পুরিয়া দিয়া কহিল, না, চার পেয়ে পাঠাই বটে, চমৎকার হয়েছে, কিন্তু এই রান্না তুমি শিখলে কি করে? উষার মুখ প্রদীপ্ত হইয়া উঠিল। কহিল, রান্না কি শুধু তোমার আব্দুলই জানে? আমার বাবা ছিলেন সিদ্ধেশ্বরীর সেবায়েত। তুমি কি ভেবেছ আমি গোসাই বাড়ি থেকে আসছি? শৈলেশ কহিল, এই এক বাটি খাবার পরে সে কথা মুখে আনে কার সাধ্য? কিন্তু আমার তো সিদ্ধেশ্বরী নেই, এ কি প্রতিদিন জুটবে? উষা বহিল, কিসের অভাবে জুটবে না শুনি? শৈলেশ কহিল, আব্দুলের শোক তো আমি আজই ভোলবার জো করছি। দেনা। উষা রাগ করিয়া বলিল, আমি কি তোমাকে বলেছি যে স্বামী পুত্রকে না খেতে দিয়ে আমি দেনা শোধ করব? দেনার কথা তুমি আর মুখেও আনতে পারবে না, তা বলে দিচ্ছি। শৈলেশ কহিল, তোমাকে বলে দিতে হবে না, দেনার কথা মুখে আনা আমার স্বভাবই নয়। কিন্তু? উষা বলিল, এতে কোনো কিন্তু নেই, খাবার জন্য তো দেনা হয়নি। কিসের জন্যে যে হলো কিছুই তো জানি নে উষা। উষা জবাব দিল, তোমার জেনেও কোনো কাজ নেই, দয়া করে এইটে শুধু করো, পাগল বলে আবার যেন নির্বাসনে পাঠিও না। শৈলেশ নিঃশব্দে নতমুখে আহার করিতে লাগিল। সৌমেন কহিল, খাবে চলো মা, কালকে সেই জটাই পক্ষীর গল্পটা কিন্তু আজ শেষ করতে হবে। জটাইয়ের ছেলে তখন কি করলো মা? শৈলেশ মুখ তুলিয়া কহিল, জটাইয়ের ছেলে যাই করুক, এই ছেলেটি তো দেখছি তোমাকে একেবারে পেয়ে বসেছে। উষা ছেলের মাথায় হাত বুলাইয়া দিতে দিতে চুপ করিয়া রহিল। শৈলেশ কহিল, এর কারণ কি জানো? উষা কহিল, কারণ আর কি, মা নেই, ছেলে মানুষ একলা বাড়িতে। তা বটে, কিন্তু মা থাকতেও এত আদর বোধ হয় ও কখনো পায়নি। উষার মুখ আরক্ত হইয়া উঠিল। কহিল, তোমার এক কথা, আর একটু মাংস আনতে বলে দিই? আচ্ছা না খাও, আমার মাথা খাও, মিঠাই দুটো ফেলে উঠো না কিন্তু, সমস্ত দিন পরে খেতে বসেছ, এই কথা একটু হিসেব করো। শৈলেশ হাঁ করিয়া উষার মুখের প্রতি চাহিয়া রহিল। খাবার জন্য এই পীড়াপিড়ি, এমনি করিয়া ব্যগ্র বাকুল মাথার দিব্যি দেওয়া যেন বহুকালের পরে ছেলেবেলায় শোনা গানের একটা শেষ চরণের মতো তাহার কানে আসিয়া পৌঁছিল। সে নিজেও তাহার মায়ের এক ছেলে। অকস্মাৎ সেই কথা স্মরণ করিয়া বুকের মধ্যে যেন তাহার ধরফর করিয়া উঠিল। মেঠাই ফেলিয়া উঠিবার তাহার শক্তি রহিল না। ভাঙিয়া খানিকটা মুখে পুড়িয়া দিয়া আস্তে আস্তে বলিল, কোনো দিকের কোনো হিসাবই আমি আর করব না উষা, এই ভারটা তোমাকে একেবারে দিয়া আমি নিশ্চিন্ত হতে চাই। এই বলিয়া সে গাত্রোত্থান করিল। একটা সপ্তাহ যে কোথা দিয়া কেমন করিয়া কাটিয়া আবার রবিবার ফিরিয়া আসিল শৈলেশ ঠাহর পাইল না। সকালে উঠিয়াই উষা কহিল, তোমাকে রোজ বলছি কথা শুনছ না, আজ যাও ঠাকুরজির ওখানে। সে কি মনে করছে বলো তো? তুমি কি আমার সঙ্গে তা সত্যিই ঝগড়া করিয়ে দেবে নাকি? শৈলেশ মনে মনে অতিশয় লজ্জা পাইয়া বলিল, কলেজে যেরকম কাজ পড়েছে। উষা বলিল, তা আমি জানি, কলেজ থেকে ফেরবার মুখেও তাই একবার গিয়ে উঠতে পারলে না, কিন্তু কীরকম ক্লান্ত হয়ে ফিরতে হয় সে তো জানো না। তোমাকে তো আর ছেলে পড়াতে হয় না। উষা হাসিয়া ফেলিল, কহিল, তোমার পায়ে পড়ি, আজ একবার যাও। রবিবারেও ছেলে পড়ানোর ছল করলে বিভা জন্মে আর মুখ দেখবে না। এই বলিয়া সেই সহিসকে ডাকাইয়া আনিয়া গাড়ি তৈরি করবার হুকুম দিয়া কহিল, বাবুকে শ্যামবাজারে পৌঁছে দিয়ে তোরা ফিরে আসিস, গাড়িতে আমার কাজ আছে। যাবার সময় শৈলেশ ছেলেকে সঙ্গে লইবার প্রস্তাব করিলে সে বিমাতার গায়ে ঠেস দিয়া মুখখানা বিকৃত করিয়া দাঁড়াইয়া রহিল। পিসিমার কাছে যাইতে সে কোনো দিনই উৎসাহ বোধ করিত না, বিশেষত সেই দিনের কথা স্মরণ করিয়া তাহার ভয়ের অবধি রইল না। উষা কোরের কাছে তাহাকে টানিয়া লইয়া সহাস্যে বলিল, সোমেন থাক, ও না হয় আর একদিন যাবে। শৈলেশ কহিল, বিভার ওখানে ও যে যেতে চায় না সেটা দেখছি তুমিও টের পেয়েছ। তোমাকে দেখেই কতকটা আন্দাজ করছি। এই বলে সে হাসি মুখে ছেলেকে লইয়া ওপরে চলিয়া গেল। স্নানাহার সারিয়া শ্যামবাজার হইতে বাড়ি ফিরিতে
শৈলেশের বেলা প্রায় 2:30 হইয়া গেল। বিভা, ভগ্নিপতি ক্ষেত্রমোহন এবং তাহার 17-18 বছরের একটি অনুরা ভগিনী সঙ্গে আসিলেন। বিভাকে সঙ্গে আনিবার ইচ্ছা শৈলেশের ছিল না, সে নিজে ইচ্ছা করিয়াই আসিল। উষার বিরুদ্ধে তাহার অভিযোগ বহুবিধ। কেবলমাত্র দাদাকেই বাঁকা বাঁকা কথা শুনাইয়া তাহার কিছুমাত্র তৃপ্তিবোধ হয়নি। এখানে উপস্থিত হইয়া এতগুলো লোকের সম্মুখে নানা প্রকার তর্ক বিতর্কের মধ্যে ফেলিয়া পল্লীগ্রামের কুশিক্ষিতা ভাতৃবধূকে সে একেবারে অপদস্থ করিয়া দিবে, এই ছিল তাহার অভিসন্ধি। দাদার সহিত আজ দেখা হওয়া পর্যন্ত সে অনেক অপ্রিয় কঠিন অনুযোগের সহিত এই কথাটাই বারংবার সব প্রমাণ করিতে চাহিয়াছে যে এতকাল পরে এই স্ত্রীলোকটিকে আবার ঘরে ডাকিয়া আনায় শুধু যে মারাত্মক ভুল হইয়াছে তাহাই নয়, তাহাদের স্বর্গগত পিতৃদেবের স্মৃতির প্রতিও প্রকারান্তরে অবমাননা করা হইয়াছে। তিনি যাহাকে ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন তাহাকে পুনরায় গ্রহণ করা কিসের জন্য? সমাজের কাছে, বন্ধু বান্ধবের কাছে যাহাকে আত্মীয় বলিয়া পরিচয় করা যাইবে না, কোথাও কোনো সামাজিক ক্রিয়াকর্মে সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না, এমনকি বড় ভাইয়ের স্ত্রী বলিয়া সম্বোধন করিতে যাহাকে লজ্জাবোধ হইবে, তাহাকে লইয়া লোকের কাছে সে মুখ দেখাইবে কি করিয়া? অপরিচিত উষার পক্ষ লইয়া ক্ষেত্রমোহন 2-1 কথা বলিবার চেষ্টা করিতেই স্ত্রীর কাছে ধমক খাইয়া চুপ করিল। বিভা রাগ করিয়া বলিল, দাদা মনে করেন আমি কিছুই জানি না, কিন্তু আমি সব খবর রাখি। বাড়ি ঢুকতে না ঢুকতেই এতকালের খানসামা আব্দুলকে তাড়ালেন মুসলমান বলে, গিরিধারীকে দূর করলেন ছোট জাত বলে। এত যা জাতের বিচার, তার সঙ্গে সম্বন্ধ রাখাই তো আমাদের দায়। আমি তো এমন বউকে একটা দিনও স্বীকার করতে পারবো না, তা তিনি যতই রাগ করুন না কেন। এই কটাক্ষ যে কাহাকে হইল তাহা সকলেই বুঝিলেন। শৈলেশ আস্তে আস্তে বলিল, ঠিক সে কারণে নয়, তাহারা নিজেরাই বাড়ি যাইবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছিল। এই কথায় বিভা দাদার মুখের ওপরই জবাব দিল, বৌদিদির আমলে তাহাদের এতখানি ব্যগ্রতা দেখা যায় নাই, কেবল ইনি ঘরে পা দিতে না দিতেই তাহারা পালাইয়া বাঁচিল। এই শ্লেষের আর উত্তর কি? শৈলেশ মৌন হইয়া রহিল। বিভা জিজ্ঞাসা করিল, চাকর বাকর তো সব পালিয়েছে, তোমার এখন চলে কি করে? শৈলেশ মিষ্প্রিয় কণ্ঠে কহিল, অমনি একরকম যাচ্ছে চলে। বিভা কহিল, যারা গেছে তারা আর আসবে না, আমি বেশ জানি, কিন্তু বাড়ি তো একেবারে ভট্টাচার্যি বাড়ি করে রাখলে চলবে না। সমাজ আছে, লোকজন, আবার দেখে শুনে রাখো, মানুষে বলবে কি? শৈলেশ কহিল, না চললে রাখতে হবে বই কি। বিভা বলিল, কি করে যে চলছে সে তোমরাই জানো, আমরা তো ভেবে পাই না। এই বলিয়া সে কাপড় ছাড়িবার জন্য উঠিতে উদ্যত হইয়া কহিল, বাপের বাড়ি না গিয়েও পারিনি, কিন্তু গেলে বোধ করি 1 পেয়ালা চাও জুটবে না। ক্ষেত্রমোহন এতক্ষণ পর্যন্ত চুপ করিয়াই ছিলেন। ভাই বোনের বাদ বিতণ্ডার মধ্যে কথা কহিতে চাহেন নাই, কিন্তু আর থাকতে না পারিয়া বলিলেন, আগে আগে গিয়েই তো দেখো, চা যদি না পাও তখন না হয় বলো। বিভা কহিল, আমার দেখাই আছে, প্রথম দিন তার ভাব দেখি আমি বুঝে এসেছি। এই বলিয়া সে চলিয়া গেল। তাহার অনুযোগ যে একেবারেই সত্য নয়, বস্তুত সেদিন কিছুই দেখিয়া আসিবার মতো তাহার সময় বা মনের অবস্থা কোনোটাই ছিল না, তাহা উভয়ের কেহই জানিতেন না। ক্ষেত্রমোহন কহিলেন, বাস্তবিক শৈলেশ, ব্যাপার কি তোমাদের? চাকর বাকর সমস্ত বিদায় করে দিয়ে কি বৈষ্ণব বৈরাগী হয়ে থাকবে নাকি? আজকাল খাচ্ছ কি? শৈলেশ কহিল, ডাল ভাত লুচি তরকারি, গলা দিয়ে গলছে ওগুলো? অন্তত গলায় বাঁধছে না, একথা ঠিক। ক্ষেত্রমোহন হাসিয়া কহিল, ঠিক তা আমিও জানি, এবং আমার যে সত্যি সত্যি বাঁধে তাও নয়, কিন্তু মজা এমনি যে সে কথা নিজেদের মধ্যে স্বীকার করবার জো নেই। তুমি কি এমনি বরাবর চালিয়ে যাবে স্থির করছো নাকি? শৈলেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, দেখো ক্ষেত্র, যথার্থ কথা বলতে কি, স্থির আমি নিজে কিছুই করিনি, করবার ভারও আমার পরে তিনি দেননি। শুধু এইটুকু স্থির করে রেখেছি যে তার অমতে তার সাংসারিক ব্যবস্থায় আর আমি হাত দিচ্ছি না। ক্ষেত্রমোহন দ্বারের প্রতি দৃষ্টিপাত করিয়া চুপি চুপি কহিলেন, চুপ চুপ।
একথা তোমার বোনের কানে যদি একবার যায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না, তা বলে দিচ্ছি। শৈলেশ কহিল, এদিকে যদি রক্ষে নাও থাকে অন্যদিকে একটি রক্ষা বোধ হয় দেখছি, যে আয়ের চেয়ে ব্যয় বেশি, এই দুশ্চিন্তার ভোগ করতে হবে না। বলো কি অহর্নিশ কেবল টাকার ভাবনা? মাসের 15 দিন পার হলেই মনে হয় বাকি 15টা দিন পার হবে কি করে। সে পথে আর পা বাড়াচ্ছি না। আমি বেঁচে গেছি ভাই, টাকা ধার করতে আর যেতে হবে না। যে কটা টাকা মাইনে পাই সে আমার যথেষ্ট। এই সুখ খবরটা এর কাছে আমি পেয়ে গেছি। ক্ষেত্রমোহন কহিলেন, বলো কি হে, কিন্তু টাকার দুর্ভাবনা কি একা তোমারই ছিল নাকি? আমি যে একেবারে কণ্ঠায় কণ্ঠায় হয়ে উঠেছি, সে খবর তো রাখো না। শৈলেশ বলিতে লাগিল, এলাহাবাদে পালাবার সময় পুরো 1টা মাসের মাইনে আলমারিতে রেখে যাই, বলে যাই 1টা মাস পুরো চলা চাই। আগে তো কোনো কালই চলেনি, সোমেনের মা বেঁচে থাকতেও না, তার মৃত্যুর পরে আমার নিজের হাতেও না। ভেবেছিলাম এর হাত দিয়ে যদি ভয় দেখিয়ে চালাতে পারি তো তাই যথেষ্ট। যাদের তাড়ানো নিয়ে বিভা রাগ করছিল তাদের মুসলমান ছোট জাত বলেই বাস্তবিক তাড়ানো হয়েছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু এটা জানি যাবার সময় তারা 1 বছরের বাকি মাইনে নিয়ে খুব সম্ভব খুশি হয়ে দেশে গেছে। মুদির দোকানে 400 টাকা দেওয়া হয়েছে। আরও ছোটোখাটো কী সাবেক দেনা শোধ করে ছোট্ট একখানি খাতায় সমস্ত কড়ায় গন্ডায় লেখা। ভয় পেয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কী কাণ্ড করে বসে আছো উষা? অর্ধেক মাস যে এখনও বাকি, চলবে কি করে? জবাবে বললেন, আমি ছেলে মানুষ নই, সে জ্ঞান আমার আছে। খাবার কষ্ট তো, আজও তার হাতে 1 তিল পাইনি ক্ষেত্র, কিন্তু ডাল ভাতই আমার অমৃত। আমার দর্জি ও কাপড়ের বিল এবং হ্যান্ড নোটের দেনাটা শোধ হয়ে যাক ভাই, নিঃশ্বাস ফেলে বাঁচি। ক্ষেত্রমোহন কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু স্ত্রীকে প্রবেশ করিতে দেখিয়া চুপ করিয়া গেলেন। মোটর প্রস্তুত করিয়া আসিলে 3 জনই উঠিয়া বসিলেন। সমস্ত পথটা ক্ষেত্রমোহন অন্যমনস্ক হইয়া রহিলেন। কাহারও কোনো কথা বোধ করি তাহার কানেই গেল না। অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসিয়া শৈলেশ্বরের বাড়ি সদর দরজায় দাঁড়াইল। ভেতরে প্রবেশ করিয়া প্রথমেই সাক্ষাৎ মিলল সোমেনের। সে কয়লা ভাঙা হাতুড়িটা সংগ্রহ করিয়া লইয়া চৌকাটে বসিয়া তাহার রেলগাড়ির চাকা মেরামত করিতেছিল। তাহার চেহারার দিকে চাহিয়া হঠাৎ কাহারও মুখে আর কথা রহিল না। তাহার কপালে, গালে, দাড়িতে, বুকে, বাহুতে অর্থাৎ দেহের সমস্ত উপরেই প্রায় চিত্র বিচিত্র করা। গঙ্গার ঘাটের উড়ে পাণ্ডা সাদা, রাঙা, হলুদ রং দিয়া নিজের দেশের জগন্নাথ হইতে আরম্ভ করিয়া পশ্চিমে রাম সীতা পর্যন্ত সর্বপ্রকার দেবদেবীর অসংখ্য নাম ছাপিয়া দিয়াছে। বিভা শুধু একটু মুচকিয়া হাসিয়া কহিল, বেশ দেখছে বাবা, বেঁচে থাকো। শৈলেশের এই 2 জনের কাছে যেন মাথা কাটা গেল। স্বভাবত সে মৃদু প্রকৃতির লোক, যে কোনো কারণেই হোক হইচই হাঙ্গামা সৃষ্টি করিয়া তুলিতে সে পারিত না, কিন্তু ভগিনীর এই অত্যন্ত কটু উত্তেজনা হঠাৎ তাহার অসহ্য হইয়া পড়িল। ছেলের গালে সশব্দে একটা চর কষাইয়া দিয়া বলিলেন, হতভাগা পাজি, কোথা থেকে এই সমস্ত করে এলি? কোথায় গিয়েছিলি? সৌমেন কাঁদতে কাঁদতে যাহা বলিল তাহাতে বোঝা গেল আজ সকালে সে মায়ের সঙ্গে গঙ্গা স্নানে গিয়েছিল। শৈলেশ তাহার গলায় একটা ধাক্কা মারিয়া ঠেলিয়া দিয়া বলিল, যা সাবান দিয়ে ধুয়ে ফেল, যা বলছি। 3 জনে আসিয়া তাহার পরিবার ঘরে প্রবেশ করিল। ভাই বোন উভয়েরই মুখ অসম্ভব রকমের গম্ভীর। মিনিটখানে কেউই কোনো কথা কহিল না। শৈলেশের লজ্জিত বিরস মুখে ইহাই প্রকাশ পাইল যে এতটা বাড়াবাড়ি সে স্বপ্নেও ভাবে নাই। কিন্তু বিভা কথা না কহিয়াই যেন সগর্বে বলিতে লাগিল, এসব তার জানা কথা, এইরূপ হইতেই বাধ্য। কথা কহিলেন ক্ষেত্রমোহন। তিনি হঠাৎ একটুখানি হাসিয়া ফেলিয়া বলিলেন, শৈলেশ, তুমি যে একেবারে চায়ের পেয়ালার তুফান তুলে ফেললে হে। ছেলেটাকে মারলে কি বলে? তোমাদের সঙ্গে তো চলাফেরা করাই দায়। স্বামীর কথা শুনিয়া বিভা বিস্ময় যেন হতবুদ্ধি হইয়া গেল। মুখের দিকে চাহিয়া কহিল, চায়ের পেয়ালায় তুফান কীরকম? তুমি কি এটাকে ছেলে খেলা মনে করলে নাকি?
ক্ষেত্রমোহন বলিলেন, অন্তত ভয়ানক কিছু একটা যে মনে হচ্ছে তা কিন্তু বুঝতে পারছি না। তার মানে খুব সহজ, আজ নিশ্চয়ই কি একটা গঙ্গা স্নানের যোগ আছে। সোমেন সঙ্গে গেছে, সঙ্গে সঙ্গে স্নান করেছে। একটা দিন কলের জলে না নিয়ে দৈবাত কেউ যদি গঙ্গায় স্নান করেই থাকে তো কি মহা পাপ হতে পারে, আমি তো ভেবে পাইনি। বিভা স্বামীর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হইয়া কহিল, তারপরে? ক্ষেত্রমোহন জবাব দিলেন, তারপরের ব্যাপার খুব স্বাভাবিক। ঘাটে বিস্তর উড়ে পান্ডা আছে, হয়তো কেউ দুটো একটা পয়সার আশায় ছেলে মানুষের গায়ে চন্দনের ছোপ মেরে দিয়েছে। এতে খুনোখুনি কাণ্ড করবার কি হয়েছে? বিভা তেমনি ক্রোধের স্বরে প্রশ্ন করিল, এর পরিণাম ভেবে দেখেছ? ক্ষেত্রমোহন বলিলেন, বিকেলবেলায় মুখ হাত ধোয়ার সময় আপনিই মুছে যায়, এর আবার পরিণাম কি? বিভা কহিল, ও এইমাত্র? তোমার ছেলেপুলে থাকলে তুমিও তাহলে এইরকমই করতে দিতে? ক্ষেত্রমোহন কহিলেন, আর ছেলেপুলে যখন নেই তখনই তর্ক বৃথা। বিভা মনে মনে আহত হইয়া কহিল, তর্ক বৃথা হতে পারে, চন্দন ধুয়ে ফেলে উঠে যায় আমি জানি, কিন্তু এর দাগ হয়তো অত সহজে নাও উঠতে পারে। ছেলেপুলের ভবিষ্যৎ জীবনের পানে চেয়েই কাজটা করতে হয়। আজকের কাজটা যে অত্যন্ত অন্যায় একথা আমি 100 বার বলবো, তা তোমরা যাই কেন না বলো। ক্ষেত্রমোহন কহিলেন, তোমরা নয়, একা আমি। শৈলেশ তো চর মেরে আর গলা ধাক্কা দিয়ে প্রায়শ্চিত্ত করল। আমি কিন্তু আশা করিনি যে অধ্যাপক বংশের মেয়ে একদিনই মেমসাহেব হয়ে উঠবে। তা সে যাই হোক, তোমরা দু ভাই বোন এর ফলাফল বিচার করতে থাকো। আমি উঠলুম। শৈলেশ চুপ করিয়াই ছিল, তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, কোথায় হে? ক্ষেত্রমোহন কহিলেন, ওপরে। ঠাকরুনের সঙ্গে পরিচয়টা একবার সেরে আসি, কথা কন কিনা একটু সাধ্য সাধনা করে দেখি গে। এই বলিয়া ক্ষেত্রমোহন আর বাক্য ব্যয় না করিয়া বাহির হইয়া গেলেন। ওপরে উঠিয়া শোভার ঘরের দরজা হইতে ডাক দিয়া কহিলেন, বউ ঠাকরুন নমস্কার। উষা মুখ ফিরাইয়া দেখিয়াই মাথায় কাপড় তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। সৌমেন কাছে বসিয়া বোধ করি মায়ের কাজ বাড়াইতেছিল। কহিল, পিসে মশাই। উষা অদূরে একটা চৌকি দেখাইয়া দিয়ে আস্তে আস্তে বলিল, বসুন। তাহার সম্মুখে গোটা 2 আলমারির কপাট খোলা, মেঝের ওপর অসংখ্য রকমের কাপড়, জামা, শাড়ি, জ্যাকেট, কোট, প্যান্টালুন, মোজা, টাই, কলারাকৃত রাশিকৃত করা তাহা নির্ণয় নাই। ক্ষেত্রমোহন আসন গ্রহণ করিয়া কহিলেন, আপনার হচ্ছেটা কি? সৌমেন স্তূপের মধ্যে হইতে একজোড়া মোজা টানিয়া বাহির করিয়া কহিল, এই আর এক জোড়া বেরিয়েছে মা, এইটুকু শুধু ছেঁড়া। চেয়ে দেখো মা। উষা ছেলের হাত হইতে লইয়া এক স্থানে গুছাইয়া রাখিল। তাহা রাখিবা শৃঙ্খলা লক্ষ্য করিয়া ক্ষেত্রমোহন একটু আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এ কি অনাথ আশ্রমে ফর্দ তৈরি হচ্ছে না জঞ্জাল পরিষ্কারের চেষ্টা হচ্ছে? কি করছেন বলুন তো? তিনি ভাবিয়া আসিয়াছিলেন পল্লী অঞ্চলে নতুন বধূ তাহাকে দেখিয়া হয়তো লজ্জায় একেবারে অভিভূত হইয়া পড়িবে। তো রুষার আচরণে সেইরূপ কিছু প্রকাশ পাইল না। সে মুখ তুলিয়া চাহিল না বটে, কিন্তু কথার জবাব সহজ কণ্ঠেই দিল। কহিল, এগুলো সব সারাতে পাঠাবো ভাবছি। কেবল মোজাই এত জোড়া আছে যে বোধ করি 10 বছর আর না কিনলেও চলে যাবে। ক্ষেত্রমোহন এক মুহূর্ত স্থির থাকিয়া কহিলেন, বউ ঠাকরুন, এখন কেউ নেই, এই সময় চট করে একটা কথা বলে রাখি। আপনার ননদটিকে দেখে তার স্বামীর স্বরূপটা যেন মনে মনে আন্দাজ করে রাখবেন না। বাইরে থেকে আমার সাজসজ্জা আর আচার ব্যবহার দেখে আমাকে ফিরিঙ্গি ভাববেন না। আমি নিতান্তই বাঙালি। কেউ গঙ্গা স্নান করে এসেছে শুনলে তাকে আমার মারতে ইচ্ছে করে না, এই কথাটা আপনাকে জানিয়ে রাখলাম। উষা চুপ করিয়া রহিল। ক্ষেত্রমোহন কহিলেন, আরও একটা কথা নিরিবিলিতেই বলে রাখি। সৌমেনের মারটা নিজের গায়ে পেতে নিলে শৈলেশ বেচারার প্রতি কিন্তু অবিচার করা হবে। এত বড় অপদার্থ ও সত্যি সত্যিই নয়। উষা এ কথারও কোনো জবাব দিল না, নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। ক্ষেত্রমোহন বলিলেন, এখন আপনি বসুন, আমার জন্য আপনার সময় না নষ্ট হয়। একটু মৌন থাকিয়া বলিলেন, আপনার লক্ষ্মী হাতের কাজ করা দেখে আমি গৃহস্থলীর কাজকর্ম একটু শিখে নিই। উষা মেজের ওপর বসিয়া মৃদু হাসিয়া বলিল, এসব মেয়েদের কাজ, আপনার শিখে লাভ কি?
ক্ষেত্রমোহন কহিলেন, এর জবাব একদিন আপনাকে দেব, আজ নয়। উষা নীরবে হাতের কাজ করিতে লাগিল, কিন্তু একটু পরেই কহিল, এসব তো গরিব দুঃখীদের কাজ, আপনাদের এই শিক্ষায় তো কোনো প্রয়োজনই হবে না। ক্ষেত্রমোহন একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, বৌঠাকরুন, বাইরের চাকচিক্য দেখে যদি আপনারও ভুল হয় তো সংসারে আমাদের মতো দুর্ভাগাদের ব্যথা বোঝাবার আর কেউ থাকবে না। ইচ্ছা করে আমার ছোট বোনটিকে আপনার কাছে দিন কতক রেখে যাই। আপনার লক্ষ্মীশ্রীর কতকটা হয়তো সে তাহলে শ্বশুরবাড়িতে সঙ্গে নিয়ে যেতে পারবে। উষা চুপ করিয়া রহিল। ক্ষেত্রমোহন পুনরায় কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু সহসা অনেকগুলি জুতোর শব্দ সিঁড়ির নিচে শুনিতে পাইয়া শুধু বলিলেন, এরা সব ওপরেই আসছেন দেখছি। শৈলেশের বোন এবং আমার বোনের বাইরের বেশভূষার সাদৃশ্য দেখে কিন্তু ভেতরটা একরকম বলে স্থির করে নেবেন না। উষা শুধু একটুখানি হাসিয়া ঘাড় নাড়িয়া কহিল, আমি বোধহয় চিনিতে পারিব। ক্ষেত্রমোহন কহিলেন, বোধহয়, নিশ্চয়ই পারবেন, এ আমিও নিশ্চয় জানি। সিঁড়িতে যাহাদের পায়ের শব্দ শোনা গিয়াছিল তাহারা শৈলেশ, বিভা এবং বিভার ছোট ননদ উমা। শৈলেশ ও বিভা ঘরে প্রবেশ করিল। সকলের পিছনে ছিল উমা। সে চৌকাঠের এদিকে পা বাড়াইতেই তাহার দাদা তাহাকে চোখের ইঙ্গিতে নিষেধ করিয়া কহিলেন, জুতোটা খুলে এসো উমা। বিভা ফিরিয়া চাহিয়া স্বামীকে সবিস্ময়ে প্রশ্ন করিল, কেন বলো তো? ক্ষেত্রমোহন বলিলেন, দোষ কি? পায়ে কাঁটাও ফুটবে না, হোঁচটও লাগবে না। বিভা কহিল, সে আমি জানি, কিন্তু হঠাৎ জুতো খোলার দরকার হলো কিসের জন্য, তাই শুধু জিজ্ঞাসা করছি। ক্ষেত্রমোহন বলিলেন, বৌঠান হিন্দু মানুষ, তাছাড়া গুরুজনের ঘরের মধ্যে ওটা পায়ে দিয়ে না আসাই উচিত। বিভা স্বামীর পায়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল, শুধু কেবল ভগিনীকে উপদেশ দেওয়াই নয়, নিজেও তিনি ইতিপূর্বে তাহা পালন করিয়াছেন। দেখিয়া তাহার গা জ্বলিয়া গেল। কহিল, গুরুজনের এটা শোবার ঘর না হয়ে ঠাকুরঘর হলে আজ হয়তো তুমি একেবারে গোবর খেয়ে পবিত্র হয়ে ঢুকতে। স্ত্রী রাগ দেখিয়া ক্ষেত্র হাসিতে লাগিলেন, বলিলেন, গোবরের প্রতি রুচি নেই, ওটা বৌঠাকরুনের খাতিরেও মুখে তুলতে পারতুম না, কিন্তু ঠাকুর দেবতার সঙ্গে যখন কোনো সুবাদী রাখিনে তখন অকারণে তাদের ঘরে ঢুকেও উৎপাত করতুম না। আচ্ছা বৌঠাকরুন, এই ঘরে তো আগেও বহুবার এসেছি, মনে হচ্ছে যেন একটা ভালো কার্পেট পাতা ছিল, সেটা তুলে দিলেন কেন? উষা বলিল, ধোয়া মোছা করা যায় না, বড় নোংরা হয় শোবার ঘর। বিভা বিদ্রূপের ভঙ্গিতে প্রশ্ন করিল, কার্পেট পাতা থাকলে ঘর নোংরা হয়? উষা তাহার মুখের প্রতি চাহিয়া ধীরে ধীরে কহিল, হয় বই কি ভাই, চোখে দেখা যায় না সত্যি, কিন্তু নিচে তার ঢের ধুলোবালি জমা হয়ে থাকে। বিভা বোধ করিয়া প্রতিবাদ করিতে যাইতেছিল, কিন্তু স্বামীর প্রবল কণ্ঠে অকস্মাৎ তাহা রুদ্ধ হইয়া গেল। তিনি অত্যন্ত উৎসাহে বলিতে লাগিলেন, ব্যাস ব্যাস বৌঠাকরুন, নোংরা চাপা পড়লেই আমাদের কাজ চলে যায়, তার বেশি আর আমরা কিছুই চাই না। ওই জিনিসটা চোখের আড়ালে থাকলেই আমরা খুশি হয়ে থাকি। কি বলো শৈলেশ, ঠিক না? শৈলেশ কথা কহিল না। বিভার ক্রোধের অবধি রহিল না, কিন্তু সেই ক্রোধ সংবরণ করিয়া সে তর্ক না করিয়া মৌন হইয়া রহিল। তাহাদের স্বামী স্ত্রীর মধ্যে সত্যকার স্নেহ ও প্রীতির হয়তো কোনো অভাব ছিল না, কিন্তু বাহিরে সাংসারিক আচরণে বাদ প্রতিবাদের ঘাত প্রতিঘাত প্রায় প্রকাশ হইয়া পড়িত। লোকের সম্মুখে বিভা তর্কে কিছুতেই হার মানিতে পারিত না, ইহা তাহার স্বভাব বিরুদ্ধ। সেই হেতু প্রায়ই দেখা যাইত এই বস্তুটা পাছে কথায় কথায় বাড়াবাড়িতে গিয়া উপনীত হয়, এই ভয়ে প্রায়ই ক্ষেত্রমোহন বিতণ্ডার মাঝখানি রণে ভঙ্গ দিয়া সরিয়া পড়িত। কিন্তু আজ তাহার সে ভাব নয়। ইহা ক্ষণকালের জন্য অনুভব করিয়া বিভা আপনাকে সংবরণ করিল। বস্তুতই তাহার বিরুদ্ধে আজ ক্ষেত্রমোহনের মনের মধ্যে এতটুকু প্রশ্রয়ের ভাব ছিল না। পরের দোষ ধরিয়া কটু কথা বলা বিভার এক প্রকার স্বভাবের মধ্যে পড়ে দাঁড়াইছিল। অধিকাংশ ক্ষেত্রেই হয়তো ইহাতে অশিষ্টতা ভিন্ন আর কোনো ক্ষতি হইত না, কিন্তু এই যে
নিরাপরাধ বধূটির বিরুদ্ধে প্রথম দিন হইতেই সে একেবারে কোমর বাঁধিয়া লাগিয়াছে। বিনা দোষে অশেষ দুঃখ ভোগের পর যে স্ত্রী স্বামীর গৃহকোণে দৈবাৎ স্থান লাভ করিয়াছে, তাহার সেইটুকু স্থান হইতে তাহাকে ভ্রষ্ট করিবা দুরভিসন্ধি আর একজন স্বামীর চিত্ত দুঃখে ও বিরক্তিতে পূর্ণ করিয়া আনিতেছিল। অথচ ইহারই পদধূলির যোগ্যতাও অপরের নেই, এই সত্য চক্ষের পলকে উপলব্ধি করিয়া ক্ষেত্রমোহনের তিক্ত ব্যথিত চিত্তে বিভার বিরুদ্ধে আর কোনো ক্ষমা রহিল না। অথচ এই কথা প্রকাশ করিয়া বলাও এই উচ্চশিক্ষিত সম্প্রদায়ে তেমনি সুকঠিন। বরঞ্চ যেমন করিয়া হইউক সভ্যতার আবরণে বাহিরে বাহিরে ইহাকে গোপন করিতেই হইবে। ক্ষেত্রমোহন ভগিনীকে উদ্দেশ্য করিয়া কহিলেন, উমা, তোমার এই পল্লীগ্রামের বৌদির কাছে এসে যদি রোজ দুপুরবেলা বসতে পারো, যে কোনো সংসারই পড়ো না কেন, দিদি দুঃখ পাবে না, তা বলে দিচ্ছি। উমা হাসি মুখে চুপ করিয়া রহিল। উষা মুখ না তুলিয়া বলিল, তাহলেই হয়েছে আর কি, আপনাদের সমাজে ওকে একঘরে করে দেবে। ক্ষেত্রমোহন কহিলেন, তা দিগ্গে বৌঠান, কিন্তু ওরা স্বামী স্ত্রীতে যে পরম সুখে থাকবে তা বাজি রেখে বলতে পারি। শৈলেশ বিভার প্রতি একবার কটাক্ষে চাহিয়া ঠাট্টা করিয়া কহিল, বাজি রাখতে আর হবে না ভাই, এই বলাতেই যথেষ্ট হবে। ক্ষেত্রমোহন জবাব দিয়া কহিলেন, আর যাই হোক, আজকের কাজটুকুও যদি মনে রাখতে পারে, তা নিরর্থক নিত্য নতুন মোজা কেনার দায় থেকেও অন্তত ওর স্বামী বেচারা অব্যাহতি পাবে। বিভা সেই অবধি চুপ করিয়াই ছিল, আর পারিল না। গুড় ও ক্রোধের চিহ্ন গোপন করিয়া একটুখানি হাসিবার প্রয়াস করিয়া বলিল, ওর ভবিষ্যৎ সংসারে হয়তো মোজায় তালি দেবার প্রয়োজন নাও হতে পারে, দিলেও হয়তো ওর স্বামী পড়তে চাইবে না। আগে থেকে বলা কিছুই যায় কি? ক্ষেত্রমোহন কহিলেন, যায় বই কি, চোখ কান খোলা থাকলেই বলা যায়। যে সত্যিকারের জাহাজ চালায় সে জলের চেহারা দেখলেই টের পায় তলা কত দূরে। বউ ঠাকরুন জাহাজে পা দিয়েই যে ধরে ফেলেছিলেন, একটু অসাবধানেই তলায় পাক গুলিয়ে উঠবে। এতেই আপনাকে সহস্র ধন্যবাদ দিই, আর শৈলেশের পক্ষ থেকে তো লক্ষ কোটি ধন্যবাদও পর্যাপ্ত হবার নয়। উষা অত্যন্ত লজ্জা পাইয়া সবিনয়ে বলিল, নিজের গৃহে স্বামীর অবস্থা বুঝবার চেষ্টা করার মধ্যে ধন্যবাদের তো কিছু নেই ক্ষেত্রমোহনবাবু। এই কথার জবাব দিল বিভা। সে কহিল, অন্তত নিজের স্ত্রীকে অপমান করার কাজটা হয়তো সিদ্ধ হয়, তাছাড়া কাউকে উঞ্ছবৃত্তি করতে দেখলেই বোধ হয় আর কারুর ভক্তিশ্রদ্ধা উথলে ওঠে। উষা মুখ তুলিয়া চাহিয়া প্রশ্ন করিল, স্বামীর অবস্থা বুঝে ব্যবস্থা করার চেষ্টাকে কি উঞ্ছবৃত্তি বলে ঠাকুরজি? ক্ষেত্রমোহন তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, না, বলে না। পৃথিবীর কোনো ভদ্র ব্যক্তি এমন কথা মুখে আনিতে পারে না, কিন্তু স্বামীর চোখে স্ত্রীকে নিরন্তরহীন প্রতিপন্ন করবার চেষ্টাকে হৃদয়ের কোন প্রবৃত্তি বলে আপনার ঠাকুরজিকে বরঞ্চ জিজ্ঞাসা করে নিন। বিভার মুখ দিয়া সহসা কোনো কথা বাহির হইল না। অভিভূতের মতো একবার সে বক্তার মুখের দিকে, একবার শৈলেশের মুখের দিকে নির্বাক হইয়া চাহিয়া রহিল। এতগুলো লোকের সম্মুখে তাহার স্বামী যে যথার্থই তাহাকে এমন করিয়া আঘাত করিতে পারে, প্রথমে সে যেন বিশ্বাস করিতে পারিল না। তারপরে শৈলেশের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, এরপর আর তো তোমাদের বাড়িতে আমি আসতে পারি না দাদা, আমি তাহলে চিরকালের মতোই চললুম। শৈলেশ ব্যাকুল হইয়া উঠিল। উষা হাতের কাজ ফেলিয়া শশব্যস্তে উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত চাপিয়া ধরিয়া কহিল, আমরা তো তোমাকে কোনো কথা বলিনি ভাই। হঠাৎ একটা বৃষ্টি কাণ্ড হইয়া গেল। এবার এই গণ্ডগোলের মধ্যে ক্ষেত্রমোহন নিঃশব্দে বাহির হইয়া গেলেন। বিভা হাত ছাড়াইয়া লইয়া চোখ মুছিতে মুছিতে বলিল, আমি যখন আপনার কেবল শত্রুতাই করছি, তখন এই বাড়িতে আমার আর কিছুতেই প্রবেশ করা উচিত নয়। উষা কহিল, কিন্তু এমন কথা আমি তো কোনোদিন মনেও ভাবিনি ঠাকুরজি। বিভা কান দিল না। ও সুবিকৃত স্বরে বলিতে লাগিল, আজ উনি মুখের ওপর স্পষ্ট বলে গেলেন, কাল হয়তো দাদাও বলবেন তার নতুন ঘর সংসারের মধ্যে কথা কইতে যাওয়া শুধু অপমান নয়। উমা বাড়ি যাও, উমা বাড়ি যাও, এসো। এই বলিয়া সে নিচে নামিতে উদ্যত হইয়া গেল। বৌদি যখন নেই তখন এই বাড়িতে পা দিতে যাওয়াটাই তো ভুল।
এবার বাড়ির সকল সম্বন্ধই আমার ঘুচল। এই বলিয়া সে সিঁড়ি দিয়া নিচে চলিয়া গেল। শৈলেশ পিছনে পিছনে নামিয়া আসিয়া সসংকোচে কহিল, না হয় আমার লাইব্রেরির ঘরে একটু বস না বিভা। বিভা ঘাড় নাড়িয়া কহিল, না, কিন্তু আমার বৌদিদিকে একেবারে ভুলে যেও না দাদা। তার বড় ইচ্ছে ছিল সোমেন বিলেতে গিয়ে লেখাপড়া শিখে মানুষ হবে। দোহাই তোমার, তাকে নষ্ট হতে দিও না। আজ তাকে যেভাবে চোখে দেখতে পেলুম, এই শিক্ষায় যদি তার চলতে থাকে, সমাজের মধ্যে আর মুখ দেখাতে পারবো না। তাহার অশ্রু গদগদ কণ্ঠস্বরে বিচলিত হইয়া শৈলেশ মিনতি করিয়া কহিল, তুই আমার বাইরের ঘরে বসবি চল বোন। এমন করে চলে গেলে আমার কষ্টের সীমা থাকবে না। বিভার চোখ দিয়া পুনরায় জল গড়াইয়া পড়িল। সৌমেনের ভবিষ্যৎ চিন্তা করিয়া সে গেল না, কিন্তু অঞ্চলে অশ্রু মুছিয়া বলিল, কোথাও গিয়ে আর বসতে চাই না দাদা, কিন্তু সৌমেন আমাদের বাপের কুলের একমাত্র বংশধর। তার প্রতি একটু দৃষ্টি রেখো। একেবারে আত্মহারা হয়ে যেও না দাদা। এই বলিয়া সে সোজা বাহির হইয়া আসিয়া তাহার গাড়িতে গিয়া উপবেশন করিল। উমা বরাবরই নীরব হইয়াই ছিল। এখনও সে একটি কথাও বলিল না। নিঃশব্দে বিভার পার্শ্বে গিয়া স্থান গ্রহণ করিল। শৈলের সঙ্গে সঙ্গে আসিয়া হঠাৎ বলিয়া ফেলিল, বিভা, সৌমেনকে না হয় তুই নিয়ে যা। তোর নিজের ছেলেপুলে নেই, তাকে তুই নিজের মতো করে মানুষ করে তোর। বিভা এবং উমা উভয়ই একান্ত বিস্ময়ে শৈলেশের মুখের প্রতি চাহিয়া রহিল। বিভা কহিল, কেন এই নিরর্থক প্রস্তাব করছো দাদা? এ তুমি পারবে না, তোমাকে পারতেও দেব না। শৈলেশ ঝোঁকের ওপর জোর করিয়া উত্তর করিল, আমি পারব, এই তোকে কথা দিলাম বিভা। বিভা সন্দিগ্ধ কণ্ঠে মাথা নাড়িয়া কহিল, পারো ভালোই, তাকে পাঠিয়ে দিও। তাকে উচ্চশিক্ষা দেবার টাকা যদি তোমার না থাকে, আমিও কথা দিচ্ছি দাদা, সে ভার আজ থেকে আমিই নিলাম। এই বলিয়া সে উমার দৃষ্টি অনুসরণ করিয়া দেখিল, ওপরে বারান্দায় দাঁড়াইয়া উষা নিচে তাদের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া আছে। পরক্ষণে মোটর ছাড়িয়া চড়িয়া গেল। ভেতরে প্রবেশ করিয়া শৈলেশ তাহার পড়বার ঘরে গিয়া বসিল। ওপরে যাইতে তাহার ইচ্ছে হইল না, সাহসও ছিল না। সমস্ত কথাই যে উষা শুনিতে পাইয়াছে, ইহা জানিতে তাহার অবশিষ্ট ছিল না। রাত্রে খাবার দিয়া স্বামীকে ডাকিতে পাঠাইয়া উষা অন্যান্য দিনের মতো নিকটে বসিয়াছিল। শুধু সৌমেন আজ তাহার কাছে ছিল না। হয়তো সে ঘুমাইয়া পড়িয়াছিল, কিংবা এমনি কিছু একটা হইবে। শৈলেশ আসিল, তাহার মুখ অতিশয় গম্ভীর। হইবারই কথা, ব্যর্থ প্রশ্ন করা উষার স্বভাব নয়। আজকের ঘটনা সম্বন্ধে যে কোনো কথা জিজ্ঞাসা করিল না, এবং যাহা জানে না তাহা জানিবার জন্য কোনো কৌতূহল প্রকাশ করিল না। স্ত্রীর এই স্বভাবের পরিচয়টুকু অন্তত শৈলেশ এই কয়দিনই পাইয়াছিল। আহারে বসিয়া মনে মনে সে রাগ করিল, কিন্তু আশ্চর্য হইল না। ক্ষণে ক্ষণে আর চোখে চাহিয়া সে স্ত্রীর মুখের চেহারা দেখিবার চেষ্টা করিল, কিন্তু তাহার নিশ্চয় বোধ হইল উষা ইচ্ছা করিয়াই আলোটার দিকে আর হইয়া বসিয়াছে। অন্যান্য দিনের মতো সে খাইতে পারিল না, সেই জন্য আজ তাহার আহারে রুচি ছিল না। তাহার কারণ আলাদা, তথাপি জিজ্ঞাসা না করা সত্ত্বেও গায়ে পড়িয়া শুনাইয়া দিল যে অনভ্যস্ত খাওয়া পড়া শুধু 2-4 দিনই চলিতে পারে, কিন্তু প্রাত্যহিক ব্যাপারে দাঁড় করাইলে আর স্বাদ থাকে না, তখন অরুচি অত্যাচারে গিয়া দাঁড়ায়। কথাটা তর্কের দিক দিয়া যাই হোক, এক্ষেত্রে সত্য নয় জানিয়া উষা চুপ করিয়া রহিল। মিথ্যা জিনিসটা যে নিশ্চয়ই মিথ্যা, ইহা প্রমাণ করিবার জন্য তর্ক করিতে কোনো দিন তাহার প্রবৃত্তি হইত না। কিন্তু এমনি করিয়া নিঃশব্দে অস্বীকার করিলে প্রতিপক্ষের রাগ বাড়িয়া যায়। তাই শুইতে আসিয়া শৈলেশ খামোকা বলিয়া উঠিল, আমরা তোমার প্রতি একদিন অতিশয় অন্যায় করিয়েছিলাম তা মানি, কিন্তু তাই বলে আজ তোমার ছাড়া আর কারো ব্যবস্থা চলিবে না, এটা তো ভারী জুলুম না? এরূপ শক্ত কথা শৈলেশ প্রথম দিনটাতে উচ্চারণ করেনি। উষা মনে মনে বোধহয় অত্যন্ত বিস্মিত হইল, কিন্তু মুখে শুধু বলিল, আমি বুঝতে পারিনি। কিন্তু এমন করিয়া অত্যন্ত বিনয়ে কবুল করিয়া লইলে আরও রাগ বাড়ে। শৈলেশ কহিল, তোমার বোঝা উচিত ছিল, আমাদের শিক্ষা, সংস্কার, সমাজ সমস্ত উল্টে দিয়ে যদি এই বাড়িকে তোমার বাপের বাড়ি বানিয়ে তুলতে চাও,
তো আমাদের মতো লোকের পক্ষে বড় মুশকিল হতে থাকে। সৌমেনকে বোধহয় কাল ওর পিসির বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তুমি কি বলো? উষা কহিল, ওর ভালোর জন্য যদি প্রয়োজন হয় তো দিতে হবে বই কি। তাহার বলার মধ্যে উত্তাপ বা শ্লেষ কিছুই ধরিতে না পারিয়া শৈলেশ দ্বিধার মধ্যে পড়িল। কিসের জন্য এইসব করিতেছে তাহার হেতু মনের মধ্যে বেশ দৃঢ় এবং সুস্পষ্ট নয়। কিন্তু এই সকল দুর্বল প্রকৃতির মানুষের স্বভাবই এই যে তাহার কাল্পনিক মনোপীড়া অসঙ্গত অভিমানের দ্বার ধরিয়া ধাপের পর ধাপ দ্রুত বেগে নামিয়া যাইতে থাকে। এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, হ্যাঁ, প্রয়োজন আছে বলেই সকলের বিশ্বাস। যেসব আচার ব্যবহার রীতিনীতি আমরা মানি না, মানতে পারি না, তাই নিয়ে অযথা ভাই বোনের মধ্যে বিবাদ হয়, সমাজের কাছে পরিহাসের পাত্র হতে হয়, এটা আমার ভালো লাগে না। উষা প্রতিবাদ করিল না, নিজের দিক হইতে কৈফিয়ত দেবার চেষ্টা করিল না। কিন্তু তাহার মুখ দিয়া হঠাৎ একটা দীর্ঘশ্বাস পড়িল। নিস্তব্ধ ঘরের মধ্যে শৈলেশের তাহা কানে গেল। উষা নিজে কলহ করেনি। তাহার পক্ষ লইয়া বিভার প্রতি যতটুকু কথা উচ্চারিত হয়েছে তাহার একটিও যে উষার নিজের মুখ দিয়া বাহির হয়নি তাহা এমনিতেই সত্য, যে সে লইয়া ইঙ্গিত করাও চলে না, ভোলাও যায় না। সুতরাং ক্ষেত্রমোহনের দুষ্কৃতির শাস্তি যে আর একজনের স্কন্ধে আরোপিত হইতেছে না, ইহাতে প্রতিহিংসার কিছু যে নেই, ইহাই সব প্রমাণ করিতে সে পুনশ্চ কহিল, যাকে বিলেতে গিয়ে লেখাপড়া শিখতে হবে, যে সমাজের মধ্যে তাকে চলাফেরা করতে হবে, ছেলেবেলা থেকে তার সেই আবহাওয়ার মধ্যে মানুষ হওয়া আবশ্যক। শিশুকালটা তার অস্বাভাবিক অবস্থার মধ্যে কাটতে দেওয়া তার প্রতি গভীর অন্যায় এবং অবিচার করা হবে। এই বলিয়া সে ক্ষণকাল উত্তরের জন্য অপেক্ষা করিয়া কহিল, এই সম্বন্ধে তোমার বলবার কিছু না থাকে তো স্বতন্ত্র কথা, কিন্তু মুখ বুজে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেললেই তার জবাব হয় না। সৌমেনের সম্বন্ধে আমরা রীতিমতো চিন্তা করি, তবে এই সিদ্ধান্ত নিয়েছি। সৌমেন পাশেই ঘুমাইতেছিল। এই বাটিতে আর কোনো স্ত্রীলোক না থাকায় আসিয়া পর্যন্ত উষা তাহাকে নিজের কাছে লইয়াই শয়ন করিত। তাহার নিদ্রিত ললাটের ওপর সস্নেহে একটি সন্তর্পণে বাম হাতখানি রাখিয়া ধীরে ধীরে কহিল, যাই কেননা স্থির করো, ছেলের কল্যাণের জন্যই তুমি স্থির করবে, এছাড়া আর কি কেউ কখনো ভাবতে পারে? বেশ তো, তাই তুমিই ঠিক করো। ইলেকট্রিক আলোগুলো নিভাইয়া দিয়া ঘরের কোণে মিটমিট করিয়া একটা তেলের প্রদীপ জ্বলিতেছিল। এই সামান্য আলোকে শৈলেশ নিজের বিছানায় উঠিয়া বসিয়া অদূরবর্তী শয্যায় শায়িত উষার মুখের দিকে চাহিয়া দেখিবার চেষ্টা করিয়া বলিল, তাছাড়া সেই সৌমেনের সমস্ত পড়ার খরচ দেবে বলেছে, সে তো কম নয়। উষার কণ্ঠস্বরে কিছুতেই উত্তেজনা প্রকাশ পাইত না, শান্তভাবে কথা কহে তার প্রকৃতি। কহিল, না, সে হতে পারবে না, ছেলে মানুষ করবার খরচ দিতে আমি তাকে দিতে পারবো না। শৈলেশ কহিল, সে যে অনেক টাকার দরকার। উষা তেমনি শান্ত কণ্ঠে বলিল, দরকার হয় দিতে হবে, কিন্তু আর রাত জেগো না, তুমি ঘুমাও। পরদিন অপরাহ্নকালে শৈলেশ কলেজ ও ক্লাব হইতে বাড়ি ফিরিয়া রান্নায় এক প্রকার সুপরিচিত ও সুপ্রিয় গন্ধের ঘ্রাণ পাইয়া বিস্মিত পুলকিত চিত্রে তাহার পড়ার ঘরে প্রবেশ করিল। অনতিকাল পরে চা ও খাবার লইয়া যে ব্যক্তি দর্শন দিলেন, শৈলেশ মুখ তুলিয়া চাহিয়া দেখিল সে মুসলমান। রাত্রে খাবার ঘরে আলো জ্বলিল এবং সজ্জিত টেবিলের চেহারা দেখিয়া শৈলেশ মনে মনে অস্বীকার করিতে পারিল না যে ইহার জন্য অত্যন্ত সঙ্গোপনে মন তাহার সত্যিই ব্যগ্র ব্যাকুল হইয়া উঠিয়াছিল। ডিনার তখনও দু একটা ডিশের অধিক অগ্রসর হয়নি। উষা আসিয়া একখানা চৌকি টানিয়া লইয়া একটু দূরে বসিল। শৈলেশের মন প্রসন্ন ছিল। ঠাট্টা করিয়া বলিল, ঘরে ঢুকলে জাত যাবে না? ঘ্রাণেও যে অর্ধভোজনের কথা শাস্ত্রে লেখা আছে। উষা অল্প একটুখানি হাসিয়া কহিল, এ তোমার উচিত নয়। যে শাস্ত্রকে তুমি মানো না, গণো না, তার দোহাই দেওয়া তোমার সাজে না। শৈলেশও হাসিল, কহিল, আচ্ছা, হার মারলুম, কিন্তু শাস্ত্রের দোহাই আমিও দেব না, কিন্তু তুমি পালিও না। তবে এ কথা নিশ্চয় যে কাল ভাগ্যিস খোঁটাটা দিয়েছিলাম, তাই তো আজ এমন বস্তুটি অদৃষ্টে জুড়ল, ঠিক না উষা? কিন্তু খরচপত্র কি তোমার খুব বেশি পড়বে? উষা ঘাড় নাড়িয়া বলিল, না,
অপব্যয় না হলে কোনো খাবার জিনিসে খুব বেশি খরচ পড়ে না। আসছে মাস থেকে আমি নিজেই এসব করব ভেবেছিলাম, কিন্তু এটা দেখো, জিনিসপত্র বৃথা যেন নষ্ট যেন না হয়। আমার খরচের খাতায় যেমনটি লিখে রাখছি ঠিক তেমনটি যেন হয়, হবে তো? শৈলেশ আশ্চর্য হইয়া বলিল, কেন হবে না শুনি? উষা তৎক্ষণাৎ ইহার উত্তর দিতে পারিল না। ক্ষণকাল নীরবে নিচের দিকে চাহিয়া থাকিয়া সহসা মুখ তুলিয়া স্বামীর মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া কহিল, কাল সারা রাত ভেবে ভেবে আমি যা স্থির করেছি তাকে অস্থির করবার জন্য আমাকে আদেশ করো না। তোমার কাছে আমার এই মিনতি। শৈলেশ আর্দ্রচিত্তে কহিল, তা তো আমি কোনোদিন করবার চেষ্টা করিনি উষা। আমি নিশ্চয়ই জানি তোমার সিদ্ধান্ত তোমারই যোগ্য, তার নড়চড় হয়ও না, হওয়া উচিতও নয়। আমি দুর্বল, কিন্তু তোমার মন তেমনি সবল, তেমনি দৃঢ়। স্বামীর মুখের ওপর হইতে উষা দৃষ্টি সরাইয়া লইয়া ধীরে ধীরে কহিল, সত্যি আর কিছু হবার নয়, আমি অনেক ভেবেই দেখেছি। শৈলেশ নিশ্চয় বুঝিল ইহা সৌমেনের কথা। সহাস্যে কহিল, ভূমিকা তো হলো, এখন স্থির কি করেছ বলো তো? আমি শপথ করে বলতে পারি তোমাকে কখনো অন্যথা করতে অনুরোধ করব না। উষা মিনিট খানিক চুপ করিয়া বসিয়া রহিল, তারপর বলিল, দাদার সংসারে আমার চলে যাচ্ছিল, বিশেষ কোনো কষ্ট ছিল না। কাল আবার আমি তাদের কাছেই ফিরে যাব। তাদের কাছে যাবে? কবে ফিরবে? উষা বলিল, তুমি আমাকে ক্ষমা করো, ফিরতে আমি আর পারবো না। আমি অনেক চিন্তা করে দেখেছি, এখানে আমার থাকা চলবে না, এই আমার শেষ সিদ্ধান্ত। কথা শুনিয়া শৈলেশ একেবারে যেন পাথর হইয়া গেল। বুকের মধ্যে তাহার সমস্ত চিত্ত যেন নিরন্তন মুগুর মারিয়া মারিয়া কহিতে লাগিল, যে লৌহ কপাট রুদ্ধ হইয়া গেল তাহা ভাঙিয়া ফেলিবার সাধ্য এই দুনিয়ায় কাহারও নেই। সকালে ঘুম ভাঙিয়া শৈলেশের প্রথম মনে হইল সারা রাত্রি ধরিয়া সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখিয়াছে। জানলা দিয়া উঁকি মারিয়া দেখিল উষা নিত্য নিয়মিত গৃহকর্মে ব্যাপৃতা, সৌমেন সঙ্গে। বোধহয় সে খাবার তাগাদায় আছে। সিঁড়িতে নামবার পথে দেখা হইতে উষা মুখ তুলিয়া কহিল, তোমার চা তৈরি করে ফেলেছে, মুখ হাত ধুতে দেরি করলে সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু একটু তাড়াতাড়ি নিও। শৈলেশ কহিল, বেশ তো, তুমি পাঠিয়ে দাও গে, আমি 1 মিনিটও দেরি করব না। এই বলিয়া সে যেন লাফাইতে লাফাইতে গিয়া তাহার বাথরুমে প্রবেশ করিল। মনে মনে কহিল, আচ্ছা ইডিয়েট তো আমি! দাম্পত্য কলহের যুদ্ধ ঘোষণাকে ভীষ্মের প্রতিজ্ঞা জ্ঞান করিয়া রাত্রিটা যে আমার অশান্তি ও দুশ্চিন্তায় কাটিয়াছে, সকালবেলা এই কথা মনে করিয়া শুধু তাহার হাসি পাইল তা নয়, নিজের কাছে নিজেরই লজ্জাবোধ হইল। সংসার করিতে একটা মতভেদ বা দুটো কথা কাটাকাটি হইলেই স্ত্রী যদি স্বামী গৃহ ছাড়িয়া দাদার ঘরে গিয়ে আশ্রয় লইত, দুনিয়ায় তো তাহা হইলে মানুষ বলি আর কোনো জীবই থাকিত না। সৌমেনের মা হইলেও বা 2-10 দিনের জন্য ভয় ছিল, কিন্তু উষার মতো নিছক হিন্দু আদর্শে গড়া স্ত্রী, ধর্ম ও স্বামী ভিন্ন সংসারে আর যাহার কোনো চিন্তাই নেই, সেই যদি তাহার একটা রাগের কথাকেই তাহার আজন্মের শিক্ষা ও সংস্কারকে ছাড়িয়া যাইতে দেয়, তাহা হইলে সংসারে আর বাকি থাকে কি? এবং এই লইয়া ব্যস্ত হওয়ার বেশি পাগলামেই বাকি আছে। ইহাই অসংশয় উপলব্ধি করিয়া তাহার ভয় ও ভাবনা মুছিয়া গিয়া হৃদয় শান্তি ও প্রীতি রসে ভরিয়া উঠিল, এবং ঠিক ইচ্ছা না করিয়াও সে উষার সঙ্গে বিভার ও তাহাদের শিক্ষিত সমাজে আরও 2-4 জন মহিলার মনে মনে তুলনা করিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিল, থাক বাবা, আর কাজ নেই। আমার নিজের মেয়ে যদি কখনো হয় তো সে যেন তার মায়ের মতোই হয়। এমনি ধারা শিক্ষা দীক্ষা পেলেই আমি ভগবানকে ধন্যবাদ দেব। এই বলিয়া সে তাড়াতাড়ি কাজ সারিয়া মিনিট 5-6-এর মধ্যেই তাহার পরবার ঘরে গিয়া উপস্থিত হইল। নবনিযুক্ত মুসলমান খানসামা চা, রুটি, মাখন, কেক প্রভৃতি প্রাতরাশের আয়োজন লইয়া হাজির হইতে তাহার হঠাৎ যেন চমক লাগিল। এই সকল বস্তুতে সে চিরদিনই অভ্যস্ত, মাঝে কেবল দিন কয়েক বাধা পড়িয়াছিল, কিন্তু টেবিলে রাখিয়া দিয়া বেয়ারা চলিয়া গেলে এই জিনিসগুলির পানে চাহিয়া
আজ তাহার অরুচি বোধ হইল। উষা গৃহে আসিয়া পর্যন্ত এই সকল খাবারের পরিবর্তে নিমকি, কচুরি, লুচি প্রভৃতি স্বহস্ত রচিত খাদ্যদ্রব্য সকালবেলা চায়ের সঙ্গে আসিত এবং সে নিজেও উপস্থিত থাকিত। কিন্তু আজ তাহার কোনোটিই নেই দেখিয়া তাহার আহারে প্রবৃত্তি রইল না। শুধু এক পেয়ালা চা কেটলি হতে নিজে ঢালিয়া লইয়া খানসামাকে ডাকিয়া সমস্ত বিদায় করিয়া দিল। শৈলেশ পর্দার বাহিরে একটি অত্যন্ত পরিচিত পদধ্বনির আশায় কান খাড়া করিয়া রাখিল এবং না খাওয়ার কৈফিয়ত যে একটু কড়া করিয়াই দেবে এই মনে করিয়া সে ধীরে ধীরে অযথা দেরি করিয়া পেয়ালা যখন শেষ করিল তখন চা ঠান্ডা এবং বিস্বাদ হইয়া গিয়াছে। ফিরিয়া আসিয়া লোকটা শূন্য পেয়ালা তুলিয়া লইয়া গেল, কিন্তু আকাঙ্ক্ষিত পায়ের শব্দ আর শোনা গেল না। উষা ঘরে প্রবেশ করিল না। ক্রমে বেলা হইয়া উঠিল। স্নানাহার সারিয়া কলেজের জন্য প্রস্তুত হইবে। খাবার সময় আজও উষা অন্যান্য দিনের মতো কাছে আসিয়া বসিল। তাহার আগ্রহ, যত্ন বা কথাবার্তার মধ্যে কোনো প্রভেদ বাড়ির কাহারও কাছে ধরা পড়িল না। পড়িল শুধু শৈলেশের কাছে। একটা রাত্রির মধ্যে একটা লোক যেন বিনা চেষ্টায়, বিনা আড়ম্বরে কত দূরে সরিয়া যাইতে পারে ইহা উপলব্ধি করিয়া সে একেবারে স্তব্ধ হইয়া রহিল। কলেজ যাইবার পোশাক পরিতে এই ঘরে ঢুকিয়া এখন প্রথমেই তাহার চোখ পড়িল টেবিলের ওপর সংসার খরচের সেই ছোট্ট খাতাটি। হয়তো কাল হইতে এমনিই পড়িয়া আছে, সে লক্ষ্য করে নাই। না হইলে তাহারই জন্য উষা এইমাত্র রাখিয়া গেছে তাহা সম্ভব নয়, সত্যও নয়। আজও তো মাস শেষ হয়নি। অকস্মাৎ এখানে ইহার প্রয়োজন হইলই বা কিসে? তথাপি গলায় টাই বাঁধা অসমাপ্ত রাখিয়া কত কৌতূহলে, কত অন্যমনস্কতাবশত একটি একটি করে পাতা উল্টাইয়া একেবারে শেষ পাতায় আসিয়া থামিল। পাতায় পাতায় একই কথা, সেই মাছ, শাক, আলু, পটল, চালের বস্তা, দুধের দাম, চাকরের মাইনে, কাল পর্যন্ত জমা বইয়েতে খরচ বাবদ দিয়া মজুদ টাকার অঙ্ক স্পষ্ট করিয়া লেখা। এই লেখা যেদিন আরম্ভ হয় সেই দিন সে এলাহাবাদে। তখনও তাহার হাত ছিল না। আজ এইখানেই যদি তাহার সমাপ্তি ঘটে, তাহাতেও তেমনি হাত নেই। বহুক্ষণ পর্যন্ত প্রথম দিনের প্রথম পাতাটার প্রতি শৈলেশ নির্বিশেষ চক্ষে চাহিয়া রহিল। এই জিনিসটা সংসারে তাহার দুদিনের ব্যাপার। আগেও ছিল না, পরেও যদি না থাকে তো সংসার অচল হইয়া থাকিবে না। দুদিন পর হয়তো সে নিজেই ভুলিবে। তবুও কত কী বা মনে হয়। খাতাটা বন্ধ করিয়া দিয়া আবার টাইটা বাঁধার কাজে নিযুক্ত হয়। হঠাৎ এই কথাটাই আজ তাহার সবচেয়ে বড় বলিয়া মনে হইতে লাগিল। এই জগতে কোনো কিছুর মূল্যই একান্ত করিয়া নির্দেশ করা চলে না। এই খাতা, এই হিসাব লেখার একদিন প্রয়োজনের অবধি ছিল না, আবার একদিন সেই সকল না কতখানি অকিঞ্চিতকর হইতে লাগিল। অবশেষে পোশাক পরিয়া শৈলেশ যখন বাহির হইয়া গেল, তখন সহস্র ইচ্ছে সত্ত্বেও সে উষাকে ডাকিয়া কোনো কথাই জিজ্ঞেস করিতে পারিল না। অপরিজ্ঞাত ভবিষ্যতের মধ্যে মন তাহার বারংবার আছাড় খাইয়া মরিতে লাগিল। তথাপি অনিশ্চয় আশঙ্কাকে সুনিশ্চিত দুর্ঘটনায় ধীর করিয়া লইবার সাহস সে নিজের মধ্যে কোনো ক্রমেই খুঁজিয়া বাহির করিতে পারিল না। এতক্ষণ শুনছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কালজয়ী উপন্যাস নবদিগন্তের প্রথম পর্ব। গল্পটি কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাবেন। গল্প যদি ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। বন্ধুরা, এই ধরনের গল্প যদি শুনতে চান অবশ্যই গল্পের ঝুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কোন ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ধরনের গল্প শুনতে চান সেই গল্পই আমি আপনাদের সাথে পাঠ করে শোনাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পার্টে, পরের গল্পে। খুব শিগগিরই নিয়ে আসছি শেষ পর্ব। ধন্যবাদ।